ওয়েল, আমরা ক্লাসটা শুরু করছি। আমরা আগের দিনকে আমরা কি কি টপিক কি জাস্ট টোটাল টপিক গুলো একবার কভার করে নিচ্ছে। হচ্ছে শর্মিষ্ঠা এবং অদ্রিজা, তোমরা কি শর্মিষ্ঠা বলি সমাদৃতা এবং অদ্রিজা, তোমরা কি দেখে এসছো আগের দিনের ভিডিওটা? গ্রুপে পোস্টেড ছিল। ওকে, বেশ। তো আমরা কি কি টপিক কভার করেছি একবার জাস্ট কুইকলি গো থ্রু করে দিচ্ছি। ফার্স্ট টপিক থেকে একদম শুরু করলে, ফার্স্টে ছিল ক্যাথোড রে, দেন অ্যানোড রে, যেটা দিয়ে ইলেকট্রন এবং প্রোটনের ডিসকভারি হয়েছিল। তারপরে ছিল থমসনের পাম্প পুডিং মডেল। থমসনের পাম্প পুডিং মডেলের পরে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট আসে, যেখান থেকে নিউক্লিয়ার শেল মডেল দেন রাদারফোর্ড, এন্ড তার দুটো মেজর ড্রব্যাক বেরোয়। শেল মডেলের মেন দুটো প্রিন্সিপাল ছিল, মেন তিনটে প্রিন্সিপাল ছিল। একটা নিউক্লিয়াস আছে যেখানে পজিটিভ চার্জ আছে, যেটা খুব ম্যাসিভ আর যেটা খুবই অল্প ভলিউম জুড়ে আসে, আর তার চারপাশে ডিফারেন্ট শেলে ইলেকট্রন গুলো ঘুরছে, আর মোস্ট অফ দ্য স্পেস এমটি। এটা ছিল রাদারফোর্ডের মেন থিওরি নিউক্লিয়ার শেল মডেলের। এখানে দুটো মেজর ড্রব্যাক ছিল। একটা হচ্ছে ইলেকট্রনটা সবসময় এনার্জি ইমিট করার কথা যদি কনস্ট্যান্টলি ঘুরতে থাকে, ঠিক আছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, বাট সেটাও হচ্ছে না, ডিসক্রিট স্পেকট্রাম পাচ্ছি। তো এই দুটো ড্রব্যাককেও ওভারকাম করতে গিয়ে আমরা প্রথমে দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের নেচার কিরকম, লাইট কেমন অ্যাকচুয়ালি। লাইট কে আমরা দুটো ভাগে দেখেছিলাম। একটা হচ্ছে ম্যাক্সওয়েল থিওরি বলছিল লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে লাইট ছাড়াও আরো অনেক মেম্বার্স আর প্রেজেন্ট, এন্ড তারা বেসিক কয়েকটা প্রিন্সিপাল ফলো করে চলে। তারা হচ্ছে ভ্যাকুয়ামের থ্রু দিয়ে চলে, তারা হচ্ছে স্পিড অফ লাইটে চলে, এবং তারা হচ্ছে পারপেন্ডিকুলার থাকে। লাইটের যে ডাইরেকশনে চলছে সেই ডাইরেকশনের সঙ্গে, ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশনের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি থাকে। এই প্রিন্সিপাল গুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো ফলো করেন, সেই কারণে লাইটও ফলো করে অ্যালং উইথ আদার ইলেকট্রোম্যাগনেটিক মেম্বার্স। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে এরা যে ইকুয়েশন গুলো ফলো করে, সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এই মেন ইকুয়েশনটা ফলো করে। অন্যদিকে লাইটের এই বিহেভিয়ারটা ছাড়াও সেকেন্ডারি একটা বিহেভিয়ার পাওয়া গেল, দ্যাট ইজ দ্য ফোটন বা এনার্জি পার্টিকেল বিহেভিয়ার, যেটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি থ্রু দিয়ে পাওয়া গেল। তো লাইটকে বলা হলো ডুয়াল নেচার আছে, ডুয়াল নেচার অফ রেডিয়েশন আছে, ডুয়াল নেচার অফ লাইট আছে, যেটা হচ্ছে একটা তার পার্টিকেল নেচার, যাকে বলা হলো এনার্জি পার্টিকেল বা এনার্জি প্যাকেট বা ফোটন, যেটা ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন ই ইকুয়াল টু এইচ নিউ হবে সেই ফোটনের এনার্জি। আর অন্যদিকে ম্যাক্সওয়েল বলেছেন যে লাইটের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেচার আছে, যেখানে সি ইকুয়াল টু নিউ ল্যামডা ইকুয়েশনটা ফলো হচ্ছে। এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করলে দাঁড়ালো ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার। এই পুরোটা হলো লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। নট অনলি লাইট, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই দুরকম ফেনোমেনাই এক্সিবিট করে। কখনো ওয়েভ নেচার এক্সিবিট করে, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কখনো সে ফোটন নেচার এক্সিবিট করে। অ্যান্ড এই ফোটন নেচারের থ্রু দিয়ে আমরা দুটো ফেনোমেনা এক্সপ্লেন করেছিলাম, একটা ব্ল্যাক বডি রেডিয়েশন, একটা ফোটো ইলেকট্রিক এফেক্ট। এই দুটো এক্সপ্লেনেশনের পরে বোরস থিওরি এলো, অ্যান্ড বোরস থিওরি এসে বোর স্পেসিফাই করলেন যে যে কোনো র্যান্ডম অরবিটে ইলেকট্রন গুলো ঘুরছে না, কিছু স্পেসিফিক রেডিয়াসের অরবিটে ইলেকট্রন গুলো ঘুরছে। সেই স্পেসিফিক রেডিয়াসকে তাদের এনার্জি ফিক্সড, এবং সেই অরবিটে ঘোরার সময় ইলেকট্রন গুলোর এনার্জি ফিক্সড। তো 2-3টে কথা বললেন প্রথমে ইলেকট্রন গুলো কোনো স্পেসিফিক অরবিটে ঘুরছে, সমস্ত অরবিটে ঘুরছে না। তারপরে বললেন ইলেকট্রন গুলো যে স্পেসিফিক অরবিটে ঘুরছে সেগুলোর এনার্জি ফিক্সড, এবং সেই অরবিটে ঘোরার সময় ইলেকট্রনের এনার্জি ফিক্সড। বাইরে থেকে কোনো ঝামেলা না এলে ইলেকট্রন সবসময়ের জন্য ওই স্পেসিফিক রেডিয়াসের ফিক্সড অরবিটে, ফিক্সড এনার্জির অরবিটে অলওয়েজ ঘুরতে থাকবে। ওদেরকেই বলা হলো এনার্জি শেল। অ্যান্ড এই স্পেসিফিক অরবিটের ক্রাইটেরিয়াতে বলা হলো mvr ইকুয়াল টু nh/2π হতে হবে, এই ক্রাইটেরিয়াটা মেনটেন হবে। কিন্তু যদি বাইরে থেকে ফোটন আসে, তাহলে সেই ফোটনকে ইলেকট্রন অ্যাবজর্ব করে হায়ার এনার্জি লেভেলে যেতে পারে, তখনই কেবলমাত্র এনার্জিকে অ্যাবজর্ব করছে। মানে ইলেকট্রন যদি হায়ার এনার্জি লেভেলে যায়, এক্সাইটেড হয়, তখনই খালি ও ফোটনের এনার্জিকে অ্যাবজর্ব করছে, অ্যান্ড যদি ডি এক্সাইটেড হয় তখনই আবার ও ফোটনের এনার্জিকে এমিট করছে। তার মানে ইলেকট্রন সাধারণ অবস্থায় কি করছে, নিউক্লিয়াসের চারপাশে অনন্তকাল ফরএভার ঘুরতে থাকছে কোনো স্পেসিফিক রেডিয়াসের ফিক্সড এনার্জি শেল বরাবর। কিন্তু বাইরে থেকে ফোটন এলে ইলেকট্রন সেই ফোটনের ডাকে সাড়া দিচ্ছে এবং এক্সাইটেড হচ্ছে হায়ার এনার্জি লেভেলে। আবার যদি ডি এক্সাইট হয়ে ফেরত আসে, তখন ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ফোটন একটা এমিট করে দিচ্ছে। এই পুরো ট্রানজিশনটা, দ্যাট ইজ হায়ার এনার্জি লেভেলে এক্সাইটেশন and higher to lower এ আবার ডি এক্সাইটেশন, এই পুরো ট্রানজিশনটা হচ্ছে কোয়ান্টাইজড ওয়েতে। মানে ইলেকট্রন তখনই ট্রান্সফার হচ্ছে নিজের এনার্জিকে নিয়ে হায়ার এনার্জি লেভেলে, যখন ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জির ফোটন পাচ্ছে। আবার যখন ডি এক্সাইট হয়ে ব্যাক করে আসছে, তখনই যে এনার্জি লেভেলের মধ্যে ডি এক্সাইটেশনটা হলো, তাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জিকে অ্যাজ আ ফোটন ফর্মে এমিট করে দিচ্ছে। সেটা পুরোটাই কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে। এখান থেকে বোর প্রত্যেকটা অরবিটের এনার্জির ইকুয়েশন দিলেন, দ্যাট ইজ E equal to -1/4πε হোল স্কয়ার into 2π square m into the power 4 z square by n square h square। পুরো ইকুয়েশন যেন মুখস্থ থাকে, ঠিক আছে? যেটাকে সিম্পলিফাই করলে এলো -13.6 into z square by n square ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেকটা শেলের
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেলের এনার্জির এক্সপ্রেশন E ইকুয়াল টু -13.6 n স্কয়ার z স্কয়ার বাই n স্কয়ার। জেডটা অনুযায়ী অ্যাটমিক নাম্বারটা ভ্যারি হবে ফর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমস, এন্ড এনটা অনুযায়ী নাম্বার অফ অরবিটটা ভ্যারি হবে ফর ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটস। এখান থেকে এমসিকিউ আসার চান্সেস থাকে। এট দ্য সেম টাইম উনি রেডিয়াসের এক্সপ্রেশনও দিলেন, রেডিয়াসের ভ্যালু দিলেন, দ্যাট ইজ 0.529 অ্যাংস্ট্রম ইনটু z স্কয়ার বাই n। এটা হচ্ছে যে কোনো অ্যাটমের রেডিয়াস। জেডটা হচ্ছে অ্যাটম টু অ্যাটম ভ্যারি করবে, এনটা হচ্ছে তোমার কত নাম্বার শেলের কথা বলছি সেই অনুযায়ী ভ্যারি করবে। তো এখান থেকে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসের ভ্যালুও বেরোলো 0.529 অ্যাংস্ট্রম, এন্ড হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলের এনার্জি বেরোলো -13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার এই অবধি? এখান থেকে তারপর উনি রিডবার্গ ইকুয়েশন এলেন, যেখান থেকে স্পেকট্রামটা এক্সপ্লেন হলো। আমরা যে স্পেকট্রামটা নিয়ে মেনলি ডিসকাস করি সেটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, অর্থাৎ ইলেকট্রনকে সামহাও হিট করে হোক, ইলেকট্রিক এনার্জি দিয়ে হোক, ফোটন দিয়ে হোক, লোয়ার এনার্জি লেভেল যেখানেই ছিল না কেন সেখান থেকে হায়ার এনার্জি লেভেলে এক্সাইট করে দেওয়া হয়েছে। এবার এই এক্সাইটেড ফোটন, এক্সাইটেড ইলেকট্রন যখন ডিএক্সাইট হয়ে আবার কোনো লোয়ার এনার্জি লেভেলে ব্যাক করছে, তখনও দুটো এনার্জি লেভেলের ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জির ফোটন এমিট করছে। এই এমিশনটা ওয়াইজ অনেকগুলো সিরিজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন গ্রাউন্ড লেভেল থেকে, দ্যাট ইজ n ইকুয়াল টু 1 শেল থেকে, দ্যাট ইজ k শেল থেকে এক্সাইটেড হয়ে গিয়ে অনেকগুলো লেভেলে চলে যেতে পারে। যদি সামান্য 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসও নিই, সেখানেও 1 মোল হাইড্রোজেন গ্যাস প্রেজেন্ট আছে, আর সেখানে কোটি 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 অ্যাটমস আর তাদের মধ্যে ইলেকট্রনস প্রেজেন্ট আছে। তো যখনই একটা ফোটনের বিম চার্জ করা হয়, তখন ওই ইলেকট্রনগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রন ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জিকে অ্যাবজর্ব করছে ফোটন থেকে, যে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেলে জাম্প করে যাচ্ছে। সো কিভাবে জাম্প করছে সেটাতে আমার অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু জাম্প করে যাওয়ার পরে ওই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাইটেড ইলেকট্রন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট লোয়ার এনার্জি লেভেলে আবার ব্যাক করে আসছে। ওই ব্যাকের সময়তে ফোটন এমিট হচ্ছে, ওই এমিটেড ফোটনকে আমার ইনস্ট্রুমেন্ট ক্যাপচার করছে, যে ইনস্ট্রুমেন্টগুলোকে বলা হয় স্পেকট্রোফোটোমিটার। ক্লিয়ার এতদূর অব্দি? তার মানে সিচুয়েশনটা কি দাঁড়ালো? সিচুয়েশনটা দাঁড়ালো যে ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার কাছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস, যার মধ্যে কোটি 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 মলিকুল আছে, এন্ড অতগুলো করে তার দ্বিগুণ অ্যাটম আছে, এন্ড অতগুলো করে ইলেকট্রনস আছে। আমি যখন একটা বিম অফ ফোটন চার্জ করলাম, সেখানেও ভ্যারাইটিস অফ এনার্জির ফোটন গেল, অনেক এনার্জির, মাল্টিপল এনার্জি, ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জির ফোটন গেল। ঠিক আছে, কারো এনার্জি কম, কারোটা বেশি। তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমের পয়েন্টটা ভালো করে শুনে নেবে, ডিফারেন্ট ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটমের, গ্যাস নিচে মানে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, তো কোটি 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 হাইড্রোজেন অ্যাটম আছে। সো ডিফারেন্ট 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 হাইড্রোজেন অ্যাটমের ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফোটনকে অ্যাবজর্ব করেছে, ফোটনের এনার্জিকে অ্যাবজর্ব করেছে কোয়ান্টাইজড ওয়েতে, দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট হায়ার এনার্জি লেভেলে জাম্প করেছে, দিয়ে হায়ার এনার্জি লেভেলে এক্সিস্ট করছে, এক্সাইটেড স্টেটে এক্সিস্ট করছে। এবার যখন ওই এক্সাইটেড হয়ে গেল ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হায়ার এনার্জি লেভেলে গিয়ে, তারা যখন আবার ডিএক্সাইট হয়ে লোয়ার এনার্জি লেভেলে ব্যাক করছে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট লোয়ার এনার্জি লেভেলে তারা ব্যাক করছে। জরুরি নয় যেখান থেকে জাম্প করেছিল সেখানেই ব্যাক করবে, যেখানে জাম্প করেছে তার থেকে লোয়ার যে কোনো এনার্জি লেভেলে তারা জাম্প করে ব্যাক করতে পারে। সুতরাং জরুরি নয় যেখান থেকে জাম্প করেছিল ব্যাক অলওয়েজ সেখানেই হবে। তাই চান্সেস আছে যে যেখানেই জাম্প করে যাক না কেন, যদি ফার্স্ট শেলে ব্যাক করে আসে, তখন যে সিরিজ অফ ফোটন গুলো পাবো, তাদের এগেইনস্টে যে সিরিজ অফ ওয়েভলেংথ গুলো পাবো, প্রত্যেকটা ফোটনের সঙ্গে একটা করে ওয়েভলেংথ আছে, সেই ওয়েভলেংথ গুলোকে যদি প্লট হয় তখন লাইম্যান সিরিজ পাওয়া যাবে। যেখানেই জাম্প করে যাক না কেন, সেখান থেকে যদি 2 লেভেলে ব্যাক করে আসে, এন্ড তার জন্য যে করসপন্ডিং ফোটন গুলো এমিট হবে, প্রত্যেকটা ডিএক্সাইটেশনে করসপন্ডিং একটা করে ফোটন এমিট হবে, এন্ড সেই এমিটেড ফোটন গুলো করসপন্ডিং একটা করে ল্যামডা থাকবে, ওয়েভলেংথ থাকবে। তো সেই সমস্ত ওয়েভলেংথ গুলোকে যদি প্লট করা হয়, তাহলে আমরা বামার সিরিজ পাবো। এরকম করে 3 তে ব্যাক করলে প্যাশন সিরিজ, 4 এ ব্যাক করলে ব্র্যাকেট সিরিজ, 5 এ ব্যাক করলে ফোন সিরিজ, এন্ড 6 এ ব্যাক করলে হামফ্রে সিরিজ পাওয়া যাবে। অর্থাৎ গেছে যেখানেই যাক, এক্সাইট করে দেওয়া হয়েছে, যে যেখানে পেরেছে গেছে, যেরকম যেরকম ফোটনকে পেয়েছে সেরকম সেরকম ফোটনের পিছে চলে গেছে। এবারে যখন ডিএক্সাইট হয়ে ব্যাক করছে, তখন যে ফোটনগুলো এমিট হচ্ছে সেগুলোকে আমরা ক্যাপচার করার চেষ্টা করছি, আমাদের ইনস্ট্রুমেন্ট ক্যাপচার করছে স্পেকট্রোফোটোমিটার, দ্যাট ইজ দ্য এমিশন স্পেকট্রামের অরিজিন। এন্ড এখান থেকে রিডবার্গ ইকুয়েশন এলো, যে ইকুয়েশনটা প্রুফ করলো যে যেখানে গেছে আর যেখানে ব্যাক করছে তাদের মধ্যে ডিফারেন্সটা কিরকম ভাবে ডিটেক্ট হচ্ছে। রিডবার্গ ইকুয়েশনটাতে এলো নিউ বার মানে 1/λ, বেসিক্যালি 1/λ, that is lambda reciprocal is equal to wave number nu bar is equal to Rydberg constant into 1/n1 square minus 1/n2 square। এই রিডবার্গ কনস্ট্যান্টটা এলো, যেখানে ওয়েভ নাম্বারটা কি, ওয়েভ নাম্বারটা হচ্ছে ল্যামডা রেসিপ্রোকাল। ল্যামডাটা কোন ল্যামডা? যে ফোটনটা এমিট হয়েছে সেই ফোটনের ল্যামডা, সেটার সেই ফোটনটার এনার্জি কত? রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/n1 স্কয়ার, n1 টা হচ্ছে যেখানে ব্যাক করেছে, মাইনাস 1/n2 স্কয়ার, n2 টা হচ্ছে যেখান থেকে ব্যাক করেছে। সো দিস ইজ দ্য রিডবার্গ ইকুয়েশন, যেটাতে মেন কথাটা যেটা বলা হলো যে নিউ বার বা 1/λ যে ফোটনটা এমিট হয়েছে তার
অর্থাৎ যে ফোটনটা এমিট হয়েছে তার 1 বাই ওয়েভলেংথের রেসিপ্রোকাল, দ্যাট ইজ দ্য ওয়েভ নাম্বার নিউ বার, ইজ ইকুয়াল টু হবে রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, যেখানে n1 টা হচ্ছে যেখানে ব্যাক করেছে, লাইম্যানের জন্য n11, বামারের জন্য n12, প্যাশনের জন্য n13, ব্র্যাকেটের জন্য n14, বা ফুন্ডের জন্য n15 এন্ড হামফ্রে সিরিজ হলো n16, যেখানে ব্যাক করেছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। n2 টা হচ্ছে যেখান থেকে ব্যাক করছে, অবভিয়াসলি যেখানে ব্যাক করেছে তার উপরের লেভেল থেকেই n2 এর ভ্যালুগুলো থাকবে, অর্থাৎ লাইম্যানের জন্য n2 এর ভ্যালু হবে 2 3 4 5 6 এন্ড সো অন, কারণ ব্যাক করছে 1 এ, তার মানে মিনিমাম 2 থেকে ব্যাক করতে হবে। সেইভাবে হলো রিডবার্গ ইকুয়েশন, যেটা থ্রু দিয়ে হাইড্রোজেনের স্পেকট্রামটা এক্সপ্লেন করা গেল এন্ড রাদারফোর্ডের ড্রব্যাকটাও দূর হলো এখান থেকে। সো এরপরে এলো বোর থিওরির পরে, বোর থিওরি বেশ কিছু লিমিটেশন দেখা গেল, এন্ড লিমিটেশন গুলো থ্রু দিয়ে পরে যেটা এলো ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন, যেখানে বলা হলো যে যদি লাইট যে কিনা অরিজিনালি ওয়েভ ছিল তার একটা পার্টিকেল নেচার থাকতে পারে, তাহলে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন তারও ওয়েভ নেচার থাকতে পারে, ম্যাটারের ওয়েভ নেচার থাকতে পারে, পার্টিকেলের ওয়েভ নেচার থাকতে পারে। এই পার্টিকেলের ওয়েভ নেচারকে কিভাবে বলা হলো, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv, অর্থাৎ ওয়েভ নেচার অফ অ্যান ইলেকট্রন, সেই ওয়েভলেংথটা কত, ল্যামডা ইকুয়াল টু h, দ্যাট ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বাই m ইনটু v, দ্যাট ইজ দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, মাস ইনটু ভেলোসিটি, মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। এই ল্যামডা ইকুয়াল টু কি হলো, h বাই mv। এই ল্যামডাটা কোন ল্যামডা, এই ল্যামডাটা কিন্তু ফোটনের ল্যামডা নয়, এই ল্যামডাটা হচ্ছে ইলেকট্রনের ল্যামডা, অর্থাৎ প্রত্যেকটা সাবঅ্যাটমিক পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ আছে, যে ওয়েভটাকে বলা হলো ম্যাটার ওয়েভ। প্রত্যেকটা সাবঅ্যাটমিক পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ আছে, যে ওয়েভটাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ বা ইলেকট্রন ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ। যে ওয়েভের ওয়েভলেংথটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h বাই mv। কোশ্চেন হচ্ছে এই ওয়েভটা কি কেবলমাত্র মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল না ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল? সো যদি ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য দেখা হয়, মানে একটা সামান্য একটা 1 মিলিগ্রাম কোন একটা সাবস্টেন্স মার্বেল নেওয়া হয়েছে, ধরো মার্বেলের গুলি যার মাস হচ্ছে মাত্র কয়েক গ্রাম, হার্ডলি 1 গ্রাম আর 10 গ্রাম এরকম মাস, তো সেই 1 গ্রাম বা 10 গ্রাম মাসের জন্য যে ল্যামডা ভ্যালু পাওয়া যাবে, ল্যামডা ইকুয়াল টু h বাই mv পুট করেছি, ল্যামডা ইকুয়াল টু h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বাই m হচ্ছে মার্বেলটার মাস ইনটু তার ভেলোসিটি, যে ভেলোসিটিতে সে দৌড়চ্ছে, মার্বেলটাকে যখন গড়িয়ে দেওয়া হয়েছে। সো মার্বেলটাকে যদি গড়িয়ে দেওয়া হয় তার একটা ভেলোসিটি আছে এন্ড তার মাস আছে, বাট মাস আর ভেলোসিটি দ্যাট ইজ মোমেন্টামটা ডিনোমিনেটরে আছে, ল্যামডা ইকুয়াল টু h বাই mv। তাহলে মোমেন্টাম যদি বেশি হয়, মাস ভেলোসিটি যদি বেশি হয়, তাহলে ল্যামডার ভ্যালু এতই কম হবে 10 টু দি পাওয়ার মাইনাস 30 অর্ডারে আসবে। 10 টু দি পাওয়ার মাইনাস 30 অর্ডারে যদি ল্যামডা আসে 10 টু দি পাওয়ার মাইনাস 30 মিটার, ওই ল্যামডা আছে কি নেই ওতে অ্যাকচুয়ালি কিছু যায় আসছে না, কারণ একটা মার্বেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো ওয়েভ সত্যি আছে কি নেই এটাতে যায় আসছে না অত বেশি, তার কারণ অ্যাসোসিয়েটেড ওয়েভটার ওয়েভলেংথ আসছে 10 টু দি পাওয়ার মাইনাস 30 মিটার এই অর্ডারে। সুতরাং ওকে আমরা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য আমরা মেইনলি পার্টিকেল সেন্সটাই বিলং করি, এটা সামান্য মার্বেলের ক্ষেত্রে ওটা দেখা যাচ্ছে। সো হেভি পার্টিকেলের জন্য গাড়ি, বাস, ট্রাম এগুলোর জন্য তো আরোই ল্যামডার ভ্যালু কমে যাবে। সো ল্যামডার ভ্যালু অনেক কমে যাওয়া মানে ওই গাড়িটা অ্যাকচুয়ালি পার্টিকেল সেন্সে আছে না, গাড়ির কোনো একটা ওয়েভ ক্যারেক্টার আছে, এটা ইমেটেরিয়াল হয়ে যাচ্ছে। যদি থেকেও থাকে ওটা আমরা ক্যাচই করতে পারবো না, আমাদের ইমাজিনেশনের বাইরে চলে যাবে। 10 টু দি পাওয়ার মাইনাস 300 মিটার হচ্ছে অ্যাসোসিয়েটেড ওয়েভ, 10 টু দি পাওয়ার মাইনাস 300 মিটার আমরা ক্যাচই করতে পারবো না, না আমাদের ইনস্ট্রুমেন্ট ক্যাচ করতে পারবে না, ওটা ক্যাচ করে কোনো দরকারও আছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য। কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড লাইক ইলেকট্রন, যার মাসই অনেক কম, তার ভেলোসিটি যাই থাকুক বাট তার মাসটাই অনেক কম, তো মাস যখন কম তখন দেখা যাচ্ছে ল্যামডা ইকুয়াল টু h বাই mv ইকুয়েশনে ল্যামডার ভ্যালু আসছে অ্যারাউন্ড 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার, যেটা কিনা অ্যাংস্ট্রম লেভেলে পড়ছে। তো 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার অর্ডারে যদি ল্যামডার ভ্যালু আসে সেটা কিনা অ্যাংস্ট্রম লেভেলে পড়ে, আর সেই লেভেলে অলরেডি এক্স রে, গামা রে এই ধরনের রেগুলো এক্সিস্ট করছে অ্যাজ আ ওয়েভ। তার মানে যে ওয়েভলেংথ ইলেকট্রনের ওয়েভটা পাচ্ছি, যে রেঞ্জে ইলেকট্রনের ওয়েভের ওয়েভলেংথটা পাচ্ছি অ্যাংস্ট্রম লেভেলে, ওই অ্যাংস্ট্রম লেভেলে অলরেডি ডিফারেন্ট ওয়েভ এক্সিস্ট করছে। তার মানে কোয়াইট ন্যাচারাল যে ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার থাকা পসিবল এবং সেটাকে মেজারেবল করাও পসিবল, কারণ অলরেডি অন্যান্য ওয়েভকে মেজার করছি ওই সেম ইউনিট লেভেলে, অ্যাংস্ট্রম লেভেলে। তো এখান থেকে এটা প্রুভ হলো যে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য ডি ব্রগলির ওয়েভলেংথ এই কনসেপ্টে অ্যাপ্লিকেবলই নয়, কারণ ওটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, একটা হিউজ স্মলার অ্যামাউন্টের ওয়েভলেংথ পাচ্ছি। বাট মাইক্রোস্কোপিক সাবঅ্যাটমিক পার্টিকেলদের জন্য এটার হিউজ ইম্পর্টেন্স আছে, তাদেরকে বলা হলো ম্যাটার ওয়েভ বা ইলেকট্রন ওয়েভ বা ডি ব্রগলি ওয়েভ, যে ওয়েভের ওয়েভলেংথ এলো ল্যামডা ইকুয়াল টু h বাই mv থেকে। যেহেতু m এর মাসটা অনেক কম ইলেকট্রনের, তাই ওদের করেসপন্ডিং ওয়েভলেংথটা একটা সিগনিফিক্যান্ট ভ্যালু পাচ্ছে। এন্ড সেখান থেকে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বললেন সাইমালটেনিয়াসলি যদি ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে
তাহলে ইলেকট্রন স্ট্যাটিক অবস্থানে, ইলেকট্রন অলওয়েজ রোটেশনাল মোশনে আছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এন্ড তার আবার ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে রোটেশনাল মোশনে থাকা ইলেকট্রন যার কিনা আবার ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স আছে, সে স্ট্যাটিক অবস্থায় নেই। এই সিচুয়েশনে ইলেকট্রনের পজিশন যদি অ্যাকুরেটলি মেজার করার চেষ্টা করি, ওর মোমেন্টাম অ্যাকুরেটলি মেজার করতে পারবো না, আর ওর মোমেন্টামকে যদি অ্যাকুরেটলি মেজার করার চেষ্টা করি, ওর পজিশনকে অ্যাকুরেটলি ট্র্যাক করতে পারবো না। অর্থাৎ এখানে একটা আনসার্টেনটি তৈরি হবে বিটুইন দ্য পজিশন এন্ড দ্য মোমেন্টাম। এন্ড একইভাবে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটাও খালি মাইক্রোস্কোপিকদের জন্য অ্যাপ্লিকেবল, ম্যাক্রোস্কোপিকদের জন্য অ্যাপ্লিকেবল নয়। কারণ ম্যাক্রোস্কোপিকদের জন্য পজিশন আর মোমেন্টাম একই সাথে মেজার করা পসিবল। কেন পসিবল? কারণটা হচ্ছে, ধরলাম আমি ম্যাক্রোস্কোপিক কোন একটা সাবস্টেন্সের মোমেন্টামকে ক্যাচ করেছি, ক্লিয়ারলি মোমেন্টামকে আমি অ্যাকুরেটলি মেজার করছি। কোনো একটা গাড়ি যাচ্ছে, কোনো একটা বল যাচ্ছে, কোনো একটা ট্রেন যাচ্ছে, কোনো একটা ফ্লাইট যাচ্ছে, তার মোমেন্টামকে আমি অ্যাকুরেটলি মেজার করলাম। তাতে কি তার পজিশনের মেজারমেন্টে আনসার্টেনটি তৈরি হবে? অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ হ্যাঁ হবে, এমন নয় যে হবে না। মোমেন্টামকে যদি অ্যাকুরেটলি মেজার করতে যাই, তাহলে তার পজিশন ট্র্যাকিং এ আনসার্টেনটি তৈরি হবে। অ্যাকুরেটলি বলতে পারবো না এটা কোথায় আছে, কিন্তু কতটা এদিক ওদিক হবে, অ্যাংস্ট্রম লেভেলে এদিক ওদিক হবে। অর্থাৎ একটা গাড়ি তোমার দরজার সামনে এসে যখন দাঁড়িয়েছে উবের থেকে বুক করার পরে, বা র্যাপিডো বুক করার পরে স্কুটি দাঁড়িয়েছে, ওটা 1 অ্যাংস্ট্রম এগিয়ে দাঁড়িয়েছে না 1 অ্যাংস্ট্রম পিছিয়ে দাঁড়িয়েছে, এটাতে তোমার র্যাপিডোতে চেপে কোথাও যেতে কোনো অসুবিধাই হবে না। তাই আনসার্টেনটি নো ডাউট একটু তৈরি হবে, কিন্তু কোন লেভেলে তৈরি হবে? অ্যাংস্ট্রম লেভেলে বা ফার্মিয়ান লেভেলে, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস ভেরি স্মল মিটার লেভেলে, 10 টু দি পাওয়ার মাইনাস হয়তো 30 মিটার লেভেলে একটা আনসার্টেনটি তৈরি হচ্ছে। সো একটা গাড়িকে বুক করেছে, একটা ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, সেটার এক্স্যাক্টলি যেখানে দাঁড়ানোর কথা, চাকাগুলো তার থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 30 মিটার এগিয়ে দাঁড়িয়েছে না পিছিয়ে দাঁড়িয়েছে, তাতে তোমার ট্রেনের দরজা খুলে উঠতে কোনো অসুবিধাই হবে না। ইভেন ট্রেন গাড়ি তো অনেক বড় অবজেক্ট, একটা মার্বেল, একটা ক্রিকেট বল, একটা ফুটবল, যেগুলো তুলনামূলক ছোট অবজেক্ট, সেগুলোরও পজিশনকে ট্র্যাক করতে খুব একটা অসুবিধা হবে না। যে ওটা বলটা একটু ওদিকে যাচ্ছে, অ্যাংস্ট্রম লেভেলে একটু ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তার উপরে বেস করে ব্যাটসম্যানের হিট করতে অসুবিধা হবে বা ফুটবলের পাঞ্চ করতে অসুবিধা হবে, এই অসুবিধাটা হবে না। তার কারণটা হচ্ছে এতটাই স্মল আনসার্টেনটি তৈরি হচ্ছে পজিশনে, যে ওটা আমাদের আই ক্যাচ করে নিচ্ছে আরামসে। এমনি আমাদের আই 0.1 মিটারের থেকে বেশি ডিফারেন্স টলারেট করতে পারে না। অর্থাৎ যদি দুটো ডট 0.1 মিটারের থেকে ক্লোজ থাকে, ঠিক আছে, 0.1 মিটার না, সরি 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার থেকে দুটো ডট, যদি দুটো ডট পাশাপাশি এমন ভাবে আছে সেটা 0.1 মিলিমিটার থেকে ক্লোজার আছে, ওই দুটো ডটকে আমাদের আই একটাই ডট দেখে। আমাদের আই এর সেগ্রিগেশন পাওয়ার হচ্ছে 0.1 মিলিমিটার লেভেল অবধি। সুতরাং আমাদের আই এমনি 0.1 মিলিমিটারের পরে আর এমনি সেগ্রিগেট করতে পারে না। সেখানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার লেভেলের সেগ্রিগেশনের তো কোনো প্রশ্নই আসছে না। যদি বল 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার এদিকে আসে বা বল 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার ওদিকে আসে, ওই বলকে আমাদের আই একটাই বল দেখবেন, একটাই লোকেশন দিয়ে আসছে এটাই দেখবে, কখনোই এদিক ওদিকটা হবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আনসার্টেনটি প্রিন্সিপালটাও প্রুভ হলো। এটাও কেবলমাত্র ম্যাক্রোস্কোপিক অবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল নয়, মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্যই অ্যাপ্লিকেবল। কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে হ্যাঁ, অ্যাংস্ট্রমের এদিক ওদিক হয়ে যাওয়া মানে ইলেকট্রনের লোকেশনে হিউজ চেঞ্জ হয়ে যাওয়া, কারণ অ্যাটমের রেডিয়াসটাই অ্যাংস্ট্রম লেভেলে, অ্যাটমটারই রেডিয়াস। তাহলে যে ইলেকট্রনকে ভাবছি এই অ্যাটমে আছে, অ্যাংস্ট্রম এদিক ওদিক হয়ে যাওয়া মানে ওই ইলেকট্রন অন্য অ্যাটমের হয়ে গেল, অ্যাটমের রেডিয়াস থেকে বেরিয়ে পাশের অ্যাটমে ঢুকে গেল, এরকম হয়ে যাচ্ছে। সুতরাং অ্যাংস্ট্রম লেভেলে যেহেতু অ্যাটমের রেডিয়াস থাকে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে মোমেন্টাম এবং পজিশনকে অ্যাকুরেটলি বলা ইম্পসিবল অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। মাইক্রোস্কোপিক অবজেক্টদের জন্য, সাব অ্যাটমিক পার্টিকেলদের জন্য, যেটা ম্যাক্রোস্কোপিকদের জন্য অতটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে বুদ্ধি করে বলো, ডি ব্রগলি হোক বা হাইজেনবার্গ হোক, মাইক্রোস্কোপিকদের জন্য ম্যাক্রোস্কোপিকদের জন্য কেন অ্যাপ্লিকেবল হচ্ছে না? কারণ ম্যাক্রোস্কোপিকদের মাসটা বেশি, ডিনোমিনেটরে মাস থাকছে আর মাসটা বেশি থাকছে। ডিনোমিনেটরে থাকছে মাস আর মাস বেশি, মাস যত বেশি তত আনসার্টেনটি ইন পজিশনও খুবই কমে যাচ্ছে, এন্ড তত ওয়েভলেংথের ভ্যালুটাও খুবই কমে যাচ্ছে, প্র্যাকটিক্যালি ওটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এসেছিল যে ইলেকট্রনের যদি ওয়েভ নেচার এক্সিবিট করে, তাহলে ইলেকট্রন ওয়েভটা অ্যাকচুয়ালি কেমন ভাবে আছে সেটা সলভ করতে গিয়ে সেই রিলেটেড একদম কনসাইজ ধারণা দিতে গিয়ে শ্রোডিঙ্গারের একটা ওয়েভ ইকুয়েশন পেয়েছিলাম, যে ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করা হয়েছিল। যে ওয়েভ ইকুয়েশনটাতে মেইনলি ইলেকট্রন তো ওয়েভ নেচার আছে, ডি ব্রগলি বললেন, ইলেকট্রন ওয়েভ আছে বলে তার পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাচ্ছে না, হাইজেনবার্গ বললেন। তো ইলেকট্রন ওয়েভের একটা ফাংশনকে অ্যাসিউম করা হলো সাই দিয়ে,
এন্ড ওয়েভ মানে একটা ফাংশন থাকবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড, এন্ড সেই ওয়েভ ফাংশনটা কেমন ভাবে মুভ করছে সেটাকে ট্র্যাক করা হলো। ইলেকট্রনকে এখানে কেমন ওয়েভ ধরা হয়েছিল, ইলেকট্রনকে এখানে স্টেশনারি ওয়েভ অ্যাজিউম করা হয়েছিল, এবং এই স্টেশনারি ওয়েভ অ্যাজিউম করে বোরস থিওরিকে প্রুফ করে দেওয়া হয়েছিল, যেটা থ্রু দিয়ে আমরা বলেছিলাম যে ইলেকট্রনের বেসিক্যালি ডুয়াল নেচার এক্সিবিট করছে, ওর পার্টিকেল নেচারও আছে, ওর ওয়েভ নেচারও আছে। মোশনে থাকার জন্য মোস্ট অফ দ্য টাইম ইলেকট্রন তার ওয়েভ নেচারটা এক্সিবিট করছে, বাট ও পার্টিকেল ফর্মও এক্সিস্ট করতে পারে, যেটা আমরা ডি ব্রগলিকে কনসিডার করে বোর থিওরিকেও প্রুফ করতে পেরেছিলাম। এখান থেকে শ্রোডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশনটা এলো, দ্যাট ইজ দ্য শাই ওয়েভ ইকুয়েশনটা কেন অ্যাপিয়ার করলো, এখান থেকে ভালো করে শুনবে। ওয়েভ ইকুয়েশনটা, শাই ওয়েভ ইকুয়েশনটা কেন অ্যাপিয়ার করলো, কারণ ইলেকট্রনের বলা হচ্ছে এক ধরনের ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স আছে, স্টেশনারি ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স আছে। স্টেশনারি ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করতে গেলে ওই স্টেশনারি ওয়েভটা কেমন ভাবে নিউক্লিয়াসের চারপাশে মুভ করছে সেটার জন্য শাই ওয়েভ ফাংশনটাকে ধরা হলো। শাই ওয়েভ ফাংশনের উপরে একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিরাইভ করলেন। শাই ওয়েভ ফাংশনটা নিউক্লিয়াসের চারপাশে 3 ডাইমেনশনালে কেমন ভাবে মুভ করছে একটা ইকুয়েশন ডিরাইভ করলেন। ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম ভালো করে খেয়াল রাখবে যে কোন টার্মের কি মানে, এন্ড তারপরে ওই শাই এর রেসপেক্টে তার সলভ করলেন, অর্থাৎ শাই এর রেসপেক্টে প্রথমে একটা ইকুয়েশন ফ্রেম করলেন 3 ডাইমেনশনাল ইলেকট্রনের মুভমেন্টটা ডিসাইড করে, এন্ড দেন তাকে সলভ করে শাই ওয়েভ ফাংশনের ভ্যালু বার করলেন। কি বার করলেন? শাই ওয়েভ ফাংশনটার ভ্যালুটা বার করাতে কি সুবিধা হবে, ওই শাই ওয়েভ ফাংশনের ভ্যালু অনুযায়ী যেমন করে সে মুভ করছে আমরা বুঝতে পারবো ইলেকট্রনটা সেরকম ভাবে নেগেটিভ চার্জের, সেরকম শেপে নেগেটিভ চার্জের ক্লাউড তৈরি করে নিউক্লিয়াসের চারপাশে এক্সিস্ট করছে। অর্থাৎ শাই ওয়েভ ফাংশনের ডাইরেকশন, মুভমেন্টের ডাইরেকশন অনুযায়ী আমরা ইলেকট্রনটা যে 3 ডাইমেনশনাল রিজিয়নে নেগেটিভ চার্জের ক্লাউড তৈরি করে এক্সিস্ট করছে ওই 3 ডাইমেনশনাল রিজিয়নের শেপ সম্পর্কে আইডিয়া পাবো, ডাইরেকশন সম্পর্কে আইডিয়া পাবো, ওরিয়েন্টেশন সম্পর্কে আইডিয়া পাবো। এন্ড এই 3 ডাইমেনশনাল রিজিয়নটাকে কি বলা হলো? অরবিটাল। সুতরাং অরবিট থেকে এলো অরবিটালের কনসেপ্ট। অরবিটটা কি ছিল? একটা পার্টিকেল একটা পাথওয়েতে ঘুরছে, পাথওয়েটা ছিল অরবিট। অরবিটালটা কি হলো? পার্টিকেল কনসেপ্টে ডিসলভ হয়ে গেছে একটা নেগেটিভ চার্জের ক্লাউড, যেটা কিনা একটা স্টেশনারি ওয়েভ, একটা নেগেটিভ চার্জের ক্লাউড যেটা কিনা একটা স্টেশনারি ওয়েভ, সেটা নিউক্লিয়াসের চারপাশে কোন 3 ডাইমেনশনাল রিজিয়নে ম্যাক্সিমাম প্রবাবিলিটি নিয়ে এক্সিস্ট করছে সেই 3 ডাইমেনশনাল রিজিয়নটাকে বলা হলো অরবিটাল। এন্ড সেই অরবিটালকে ডিফাইন করতে গিয়ে এলো কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট। তো সেই কোয়ান্টাম নাম্বার অব্দি আগের ক্লাসে মোটামুটি আমরা ডিসকাস করেছিলাম। আজকে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা প্রথমে দেখে নেব, যে সিগনিফিকেন্স কি, কোন কোয়ান্টাম নাম্বার কি এক্স্যাক্টলি মিন করছে। সিগনিফিকেন্সটা কি দেখে নাও। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মেইনলি মিন করে নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্সে ওই অরবিটালটার এক্সিস্টেন্স পসিবল, যে অরবিটালে মেইনলি ইলেকট্রনটা এক্সিস্ট করছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে, স্পেসিফিক্যালি বলতে গেলে নিউক্লিয়াস থেকে ঠিক কতটা ডিস্টেন্সে নেগেটিভ চার্জের ক্লাউডের ডেনসিটি ম্যাক্সিমাম হওয়ার প্রবাবিলিটি আছে। নিউক্লিয়াস থেকে ঠিক কতটা ডিস্টেন্সে নেগেটিভ চার্জ ইলেকট্রনের ডেনসিটির ক্লাউডটা ডেনসিটি ম্যাক্সিমাম হওয়ার প্রবাবিলিটি আছে। ম্যাক্সিমাম ডেনসিটি হবে নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্সে গেলে, ওই ডিস্টেন্সটাকে মিন করতে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা লাগে, যে ডিস্টেন্সটাকে আমরা এই ইকুয়েশনটা থ্রু দিয়ে, বোরস থিওরি থ্রু দিয়ে দেখেছিলাম যে এই ইকুয়েশনটা থ্রু দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি 0.529 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার বাই z। অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই হচ্ছে এই এনটা, যে এনটা ডিসাইড করে জেড এর ভ্যালু যদি পুট করে দেওয়া হয় কোন অ্যাটমের জন্য, তাহলে এন এর ভ্যালুটা কি ডিনোট করবে? এন এর ভ্যালুটা ডিনোট করবে হচ্ছে যে এক্স্যাক্টলি নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সে গেলে। বোর্ড বলছে এন এর ভ্যালু ডিনোট, বোর্ড কি বলছে এখানে? বোর্ড বলছেন যে এন এর ভ্যালুটা ডিসাইড করবে নিউক্লিয়াস থেকে এক্স্যাক্টলি কোন ডিস্টেন্সে গেলে ইলেকট্রনটাকে অ্যাজ আ পার্টিকেল হিসাবে ঘুরতে দেখবো। একটা বোর্ড বলছে যে নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সে গেলে ইলেকট্রনটাকে অ্যাজ আ পার্টিকেল হিসেবে দেখবে এরকম বনবন করে ঘুরছে। বাট শ্রোডিঙ্গার কি বলছে? নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সে গেলে ইলেকট্রন কোনো পার্টিকেল নয়, ওটা একটা স্টেশনারি ওয়েভ, একটা নেগেটিভ চার্জের ক্লাউড তৈরি করে আছে। সো নিউক্লিয়াস থেকে কোন ডিস্টেন্সে গেলে ওই নেগেটিভ চার্জের ক্লাউডটার ডেনসিটিকে ম্যাক্সিমাম হওয়ার প্রবাবিলিটি পাবো। সেই ডিসটেন্সটা হচ্ছে n দিয়ে ডিসাইড হচ্ছে। n এর ভ্যালু 1 2 3 4 এন্ড সো অন হতে পারে, এন্ড যেখানে ওই প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে সেইখানে ইলেকট্রনের এনার্জি কত হবে। দ্যাট ইজ, এটা ওই ইকুয়েশনটা আমরা ই এর ইকুয়েশনটাও পেয়েছি, বোর্ডের যা ইকুয়েশন সেম ইকুয়েশনে থাকছে। সুতরাং nটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n, এটা কি ডিনোট করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n মেইনলি দুটো জিনিস ডিনোট করছে। একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স কত। এখন দেখো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স কত, কথার অ্যাকচুয়ালি ফেক কথা।
নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পার্টিকেলের ডিসটেন্স কত না, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন নেগেটিভ চার্জের যে ক্লাউডটা তৈরি করে আছে ওই ক্লাউডের ডেনসিটিটার ম্যাক্সিমাম হওয়ার প্রবাবিলিটি যেখানে আছে সেই ডিসটেন্সটা কত। সো দুটো ডিসটেন্সকেই মিন করা হচ্ছে। শুধু নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বললে কনফিউশন তৈরি হবে, ইলেকট্রনটাকে নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বলছি মানে আমি পার্টিকেল হিসেবে ধরছি না ওয়েভ হিসেবে ধরছি। সো দুটোকে যদি আমি ক্লিয়ার কাট সেপারেট আউট করে দিই দুটো স্টেটমেন্টকে, বোর্ড অনুযায়ী এন এর ভ্যালু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে নিউক্লিয়াস থেকে কতটা ডিসটেন্সে ইলেকট্রন পার্টিকেলটাকে খুঁজে পাওয়া যাবে যে অরবিট বরাবর ঘুরছে। শ্রোডিঙ্গার অনুযায়ী এই সেম ইকুয়েশনের মিনিং হচ্ছে নিউক্লিয়াস থেকে কতটা ডিসটেন্সে নেগেটিভ চার্জের ক্লাউডের ডেনসিটিকে ম্যাক্সিমাম পাবো। মানে তার মানে এমন নয় তার আগে পরে ডিসটেন্সে নেগেটিভ চার্জ নেই, আছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যেই দূরে যাচ্ছি নেগেটিভ চার্জের ডেনসিটি বাড়ছে, কোন ডিসটেন্সে গেলে নেগেটিভ চার্জের ডেনসিটির ক্লাউডটাকে ম্যাক্সিমামই পাওয়ার চান্স থাকবে, প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে, সেই ডিসটেন্সটা হচ্ছে n দিয়ে ডিনোট হচ্ছে। দ্যাট ইজ n = 1, n = 2, n = 3 পুট করলে যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুর ডিসটেন্সে, নিউক্লিয়াস থেকে ওই ভ্যালুর ডিসটেন্সে নেগেটিভ চার্জ ইলেকট্রনের ক্লাউডের প্রবাবিলিটি ডেনসিটি ম্যাক্সিমাম হতে চলেছে। ঠিক একই ভাবে ওই ডিসটেন্সে ইলেকট্রনটার এনার্জি কত হবে সেটাও বোরের ইকুয়েশন থেকে পাচ্ছি। সুতরাং একটা হচ্ছে আমরা ডিসটেন্স পাচ্ছি, একটা হচ্ছে এনার্জি পাচ্ছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থ্রু দিয়ে, যেটা কিনা n। এই nটা কোন n? এই nটা হচ্ছে mvr = nh/2π, বোর্ডের ইকুয়েশনে ছিল mvr = nh/2π, ওই সেম n। mvr = nh/2π, ওই সেম n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ডিসটেন্স বলছে, ইলেকট্রনের এক্সিস্টেন্সের ডিসটেন্স বলছে, ইলেকট্রনের এক্সিস্টেন্সের পার্টিকেল ফর্মে হোক বা ইলেকট্রনের এক্সিস্টেন্সের নেগেটিভ চার্জের ক্লাউড ফর্মে হোক, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার ডিসটেন্স বলছে nটা, এন্ড ওই ডিসটেন্সে ইলেকট্রনটা যখন আছে তার এনার্জি বলছে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এক্স্যাক্টলি কি বলছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মেইনলি যেটা বলতে চাইছে এটা হচ্ছে ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য কতটা এনার্জি পাচ্ছে সেটা বলছে। দিস কোয়ান্টাম নাম্বার গিভস দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ডিউ টু দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রন রোটেশনাল মোশনে আছে, স্ট্রেট মোশনে থাকলে শুধু মোমেন্টাম হয় mv, রোটেশনাল মোশনে থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় mvr। রোটেশনাল মোশন চ্যাপ্টারে পড়েছো ফিজিক্সে, ক্লিয়ার? তো যখন এই রোটেশনাল মোশনে আছে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তৈরি হচ্ছে mvr, সেই mvr এর এনার্জি কত সেটা পাওয়া যায় হচ্ছে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে। বেসিক্যালি এটা অরবিটালের শেপটা বলে, নাম্বার অফ সাবশেল বলে, নাম্বার অফ সাবশেল বলে, এই পয়েন্টগুলো বলে। এটা হচ্ছে বিভিন্ন শেলগুলোর মধ্যে এনার্জির কিরকম কম্পারিজন সেটা বলে। তো প্রথম বলে নাম্বার অফ সাবশেল, মানে একটা শেল তো বুঝলাম, একটা অরবিট তো বুঝলাম, ওই অরবিটের মধ্যে এক্স্যাক্টলি কোন সাবশেলে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ইলেকট্রন ক্লাউডের থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, সেই সাবশেল কতগুলো হতে পারে সেটা বলবে, ওই সাবশেলগুলোর মধ্যে কেমন এনার্জি ডিফারেন্স সেটা বলবে, কোন সাবশেল এনার্জি কম কোন সাবশেল এনার্জি বেশি, এন্ড ওই এনার্জি অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের এনার্জি বলবে। ওভারঅল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসের চারপাশে কোন থ্রি ডাইমেনশনাল রিজিয়নে ইলেকট্রন নেগেটিভ ক্লাউডটা থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম তার শেপটা বলবে। সেই শেপটা হতে পারে স্ফেরিক্যাল, হতে পারে ডাম্বেল, হতে পারে ডাউনাট, ডাবল ডাম্বেলের ফুলের মতন, বা হতে পারে অন্য কোনো শেপ, কমপ্লিকেটেড শেপ। শেপটা বলবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এস সাবশেল হলে স্ফেরিক্যাল হবে, পি সাবশেল হলে ডাম্বেল হবে, ডি সাবশেল হলে ডাউনাট হবে, এন্ড সো অন, ফুলের পাপড়ির মতন দেখতে হবে, এন্ড সো অন। শেপটা তাহলে কে বলছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। শেপ বলার সঙ্গে সঙ্গে আর কি কি বলছে? কতগুলো সাবশেল, সাবশেলগুলোর মধ্যে এনার্জির কম্পারিজন এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা কি বলছে? ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটালের শেপ তো বললাম, ওই অরবিটাল গুলো থ্রি ডাইমেনশনালে ওরিয়েন্টেড কেমন ডাইরেকশনে আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, along the axis, in between the axis। অর্থাৎ আমি তো শেপ বলে দিলাম ডাম্বেল শেপ, ওই ডাম্বেল শেপটা কেমন ভাবে ওরিয়েন্টেড ইন থ্রি ডাইমেনশনাল, ওরিয়েন্টেশন বলবে। দ্যাট ইজ এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা ওরিয়েন্টেড, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা ওরিয়েন্টেড, জেড অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা ওরিয়েন্টেড, ইন বিটুইন দ্য অ্যাক্সিস ডাম্বেলটা ওরিয়েন্টেড। সো ডাম্বেল শেপের অরবিটাল অর্থাৎ নেগেটিভ চার্জের ক্লাউডটা কেমন শেপে আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে। নেগেটিভ চার্জের ক্লাউডটা যে শেপেই থাকুক না কেন সেই শেপটার ওরিয়েন্টেশন কেমন, ডাইরেকশন কেমন, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে।
ক্লিয়ার? আর যখন ইলেকট্রনটা স্পিন করছে, নিজের অ্যাক্সিসের উপরে স্পিন করছে, সেটা বলে স্পিন কোয়ান্টাম নাম্বার। ইলেকট্রনটা আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ দুরকম ওয়েতে স্পিন করতে পারে, তো স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয় প্লাস অফ অর মাইনাস অফ। ক্লিয়ার? এবার প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে বাকি কোয়ান্টাম নাম্বারগুলো কেমন করে ডিরাইভ হয় মনে আছে? প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে, যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারগুলোর ভ্যালু কি হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলোর ভ্যালু কি হবে, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হবে, এটা মনে আছে? প্লাস অফ মাইনাস অফ এগুলো মনে আছে? অনলাইনে যারা আছে একটু বলো মনে আছে কিনা। না মনে থাকলে এর পরেরটা ইলেকট্রনিক কনফিগারেশন। মনে আছে? অদ্রিজা তোমার মনে আছে? অদ্রিজা এবং সমান্তিতাকে জিজ্ঞেস করছি, তোমরা আগের ক্লাসটা তো করোনি, তো তোমাদের কি ভিডিও দেখেছো মনে আছে? মনে আছে? সমান্তিতার মনে আছে? অদ্রিজা তোমার? তোমার কি করে মনে থাকবে, তুমি তো প্রথমবার 11 পড়ছো। ভিডিও দেখে বুঝতে পেরেছিলি? রিভিশনস এর দরকার আছে কি? না হলে আমি এবার ইলেকট্রনিক কনফিগারেশন ইন করছি। রিভিশনস এর কি দরকার আছে যে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার অনুযায়ী কেমন করে বাকি কোয়ান্টাম নাম্বারের ডেটাটা আসে, মানে এমন করে বাকি কোয়ান্টাম নাম্বারগুলোর ভ্যালু আসে, তো সেটা মনে আছে হোপফুলি তাহলে সবার? ঠিক আছে, তাহলে আমরা এখন আসতে চলেছি যে পার্টটাতে। শর্মিষ্ঠা তোমার মনে আছে তো? শর্মিষ্ঠা মনে আছে তো? কোয়ান্টাম নাম্বারের ভ্যালু গুলো কেমন করে ডিসাইডেড হচ্ছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন আজিমুথাল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে একটা কুইক রিভিশন করে দিচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে কোনো ভ্যালুর জন্য, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে কোনো ভ্যালুর জন্য, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কোনটা? n। n এর যে কোনো ভ্যালুর জন্য আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে 0 to n-1 অবধি, 0 to n-1 অবধি। তার মানে আজিমুথাল, ফর এক্সাম্পল, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয় 5 নাম্বার স্কেলের কথা বলছি, তাহলে আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে 0 থেকে n-1, দ্যাট ইজ 4 অবধি। তাহলে কটা ভ্যালু হলো? 0, 1, 2, 3, 4। মানে ভ্যালু কতগুলো ভ্যালু হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যা ভ্যালু অতগুলোই ভ্যালু হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 5, তাই আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 5টা পাবো। ওই 5টা ভ্যালু কি কি পাবো? 0 থেকে 4 অবধি। 5টা ভ্যালু কি কি পাবো? 0 থেকে 4 অবধি। তার মানে কোন একটা পার্টিকুলার শেল, দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কোন একটা ভ্যালুর জন্য কতগুলো সাবশেল থাকবে? যতগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অতগুলোই সাবশেল থাকবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 5 হয়, সেখানে 5টা সাবশেল থাকবে। যে 5টা সাবশেলের ভ্যালু হচ্ছে l = 0, s সাবশেল, l = 1, p সাবশেল, l = 2, d সাবশেল, l = 3, f সাবশেল, l = 4, g সাবশেল, and so on। জিটা আমাদের লাগে না কাজে, অতদূর ইলেকট্রন ডিসকভার্ড নেই বলে, and so on, এইভাবে নামটা চলতে থাকবে। ক্লিয়ার? এবার অ্যাজিমুথাল নাম্বারের প্রত্যেকটা ভ্যালুর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে -l থেকে +l, -l থেকে +l। মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি 0 হয়, s সাবশেল, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে 0। কটা ভ্যালু? একটাই ভ্যালু। ভ্যালুটা কি? 0। পয়েন্টটা নোটেড। কটা ভ্যালু? একটাই ভ্যালু। ভ্যালুটা কি? 0। ঠিক আছে, দ্যাট ইজ s অরবিটাল, ওটাকে তখন অরবিটাল বলবো। তাহলে s সাবশেলের মধ্যে s অরবিটাল কটা থাকবে? যেহেতু 0 একটাই ভ্যালু পাচ্ছি, ওটা একটাই থাকবে। সেকেন্ড, যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর ভ্যালু 1 হয়, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কটা ভ্যালু পাবো? -1 to +1, -l to +l, দ্যাট ইজ -1, 0, +1, তিনটে ভ্যালু পাবো। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L1 মানে কোন সাবশেল? L1 মানে p সাবশেল। তাহলে p সাবশেল, L1 মানে p সাবশেল, SPDF 0, 1, 2, 3, 4, SPDFG। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো এইভাবে ভ্যারি করছে। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L যদি 1 হয়, তাহলে p সাবশেল, p সাবশেলের মধ্যে কতগুলো অরবিটাল পাচ্ছি? 3টে। এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এক একটা অরবিটালকে ডিনোট করছে। -1 ভ্যালুর জন্য একটা অরবিটাল, -0 ভ্যালুর জন্য একটা অরবিটাল, +1 ভ্যালুর জন্য একটা অরবিটাল। তাহলে p অরবিটাল কটা পাওয়া যায়? শেল যাই হোক না কেন, p অরবিটাল অলওয়েজ 3টে। 2p3, p4, p5, p, all p 3টে। কারণ p অরবিটাল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 1, আর 1 ভ্যালু মানে -1 to +1 হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে 3টে ভ্যালু পাচ্ছি, সো 3টে শেল পাবো, 3টে অরবিটাল পাবো।
পি এর তিনটে অরবিটাল পাবো। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি এল ইকুয়াল টু 2 হয়, তাহলে বলো 2 এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল হচ্ছে 2, মানে কোন সাবশেল? ডি সাবশেল। ডি সাবশেলের মধ্যে তাহলে কতগুলো অরবিটাল পাবো? 5টা, কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে তখন 5টা, -2 থেকে +2, -2 থেকে +2 এর মধ্যে 5টা ভ্যালু পাওয়া যায়, -2 -1 0 +1 +2। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের টোটাল অরবিটাল গুলো এসেছিল। এখন আমরা যেটা জানতে চলেছি, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। কনফিগারেশন কথাটা মানেটা কি? অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইলেকট্রন। দেখো এখন অবধি অরবিটাল অবধি কি জানতে পেরেছি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলো, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলো, স্পিন কোয়ান্টাম নাম্বার বলো, এরা কি বলেছে? এরা ইলেকট্রনের অ্যাড্রেস বলেছে। বেসিক্যালি এরা ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ক্লাউডটার অ্যাড্রেস বলে দিয়েছে। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, অ্যাড্রেস বলেছে মানে ওই অ্যাড্রেসে খুঁজলেই যেতে পাবে তার কোনো গ্যারান্টি নেই। প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ওই অ্যাড্রেসে খুঁজলে তার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। শিওর শট কিন্তু তাও বলেনি, অ্যাড্রেস ওটা, বাট ওই অ্যাড্রেসে এখন খুঁজতে গেলে পাবে কিনা তার গ্যারান্টি কিছু নেই, কিন্তু হ্যাঁ প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে ওই অ্যাড্রেসে খুঁজতে গেলে। পুরোটা ক্লিয়ার কি বলেছে কোয়ান্টাম নাম্বারগুলো? এবারে চলে আসি, এই কোয়ান্টাম নাম্বারগুলো তো অ্যাড্রেস বললো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বললো কোন শেলে পাবে, অর্থাৎ কতটা ডিস্টেন্সে গেলে পাবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলো ওই শেলে যখন ওই ডিস্টেন্সে গেলে যখন ইলেকট্রন ক্লাউডটাকে পাবে, কেমন শেপে পাবে ইলেকট্রন ক্লাউডটাকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে আছে এই শেপে তো পাবে, ওরিয়েন্টেশন কেমন হবে, কোন ডাইরেকশন বরাবর ওরিয়েন্টেড থাকবে ওই শেপটা। এন্ড স্পিন কোয়ান্টাম নাম্বার বললো ওই অবস্থায় ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এই ডিটেলটা তো তুমি কোয়ান্টাম নাম্বারের থ্রু দিয়ে পেলে। এখন অবধি যেটা পাওনি সেটা হচ্ছে অ্যাড্রেস অনুযায়ী ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, কোন অ্যাড্রেসে ইলেকট্রন থাকার চান্স বেশি, কোন অ্যাড্রেসে ইলেকট্রন আগে থাকবে। ইলেকট্রন গুলো তো ডিফারেন্ট মানে অ্যাজ ইফ ব্যাপারটা ধরে নাও যে একটা হস্টেলে গেছেন, হস্টেলে প্রচুর রুম পড়ে আছে, বাচ্চারা এবার হস্টেলে অ্যাডমিশন নিতে এসছে ফার্স্ট ডেতে, যেদিনকে কাউন্সিলিং এর ডেট দিয়েছে, অ্যাডমিশন হয়ে গেছে, তো প্রচুর স্টুডেন্টস এসছে কোনো একটা ইনস্টিটিউশনে অ্যান্ড অ্যাডমিশন নেবে। অ্যাডমিশন নিতে তারা হোস্টেল ওয়ার্ডেনের কাছে প্রথমে আসবে। সো ওয়ার্ডেন তো একটা ওয়ার্ডেনের কাছে ঘর রেডি, অর্থাৎ অ্যাড্রেস আছে, সমস্ত ঘর রুম রেডি, অ্যাড্রেসের সাথে দেয়া। তুমি জানো বাইরে থেকে খবর নিয়ে আসছে, সিনিয়র থেকে হোক বা যে কোনো ভাবে ওয়েবসাইট চেক করে হোক বা ভিডিও দেখে হোক, ওই ইনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খবর নিয়েছো যে ওখানে একটা হস্টেল আছে, জাসপার হস্টেল আছে, সেই হস্টেলের মধ্যে এত এত রুমস আছে, এতগুলো ফ্লোর আছে, এত রুমস আছে, পার রুমে এতজন করে থাকে, এই খবরটা তুমি নিয়ে এসছো। অর্থাৎ তুমি অ্যাড্রেসের ব্যাপারে তুমি জানো অ্যাড্রেস আছে, কিন্তু তুমি গেলে কোনটায় তুমি পাবে এটা তুমি জানো? দ্যাট ইজ দ্য কনফিগারেশন বা অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ তুমি খোঁজ নিয়েছো কি অ্যাড্রেসেস আর দেয়ার, ডিফারেন্ট রুমস আর দেয়ার, ডিফারেন্ট বিল্ডিংস আর দেয়ার, এক একটা বিল্ডিং এতগুলো করে ফ্লোর আছে, এন্ড এক একটা ফ্লোরে এতগুলো করে রুম আছে, পার রুমে এতজন করে অ্যাকোমোডেট করা হয়, পার ফ্লোরে এতজন করে থাকে, পার ফ্লোরে এতগুলো করে রুম আছে, এই এভরি ডিটেলটা নিয়ে আসছে অ্যাবাউট দ্য অ্যাড্রেস, অ্যাবাউট দ্য লোকেশন। এবার তুমি যখন অ্যাডমিশন নিতে আসছো, তুমি ওই অ্যাড্রেসের মধ্যে কোথায় অ্যালোকেটেড হবে এটা তো তুমি জানো না, এটাকে ডিসাইড করছে ওয়ার্ডেন, ডিসাইড করছে বসে। তো হস্টেল ওয়ার্ডেন কি পলিসিতে ডিসাইড করছে? ইউজুয়ালি কি পলিসিতে ডিসাইড হয়? ফার্স্ট কাম ফার্স্ট বেসিস, যে আগে আসবে তাকে গ্রাউন্ড ফ্লোর দিয়ে দেওয়া হয়, পরপর গ্রাউন্ড ফ্লোরের রুম গুলো অ্যালট করতে দেওয়া হয়। তারপরে যারা আসবে গ্রাউন্ড ফ্লোরে রুম করে ভর্তি হয়ে গেলে ফার্স্ট ফ্লোরে অ্যালট করতে দেওয়া হয়, তারপরে যারা আসবে সেকেন্ড ফ্লোরে যায়, এরকম করে রুম গুলো অ্যালটেড হতে থাকে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে। যে যত আগে আসবে তাকে তত ইজি মানে গ্রাউন্ড ফ্লোরের রুম গুলো আগে তারা নিয়ে নেয়, কারণ গ্রাউন্ড ফ্লোরে অবভিয়াসলি ডিমান্ড সব থেকে বেশি থাকে, কারণ তাড়াতাড়ি কুইক মুভমেন্ট করা যায়, সিঁড়ি ফিরি উঠতে হয় না এটসেট্রা। সো ওয়াইফাই সব গ্রাউন্ড ফ্লোরে বেশি অ্যাক্সেস পাওয়া যায়, তো সেই কারণে গ্রাউন্ড ফ্লোরের ডিমান্ড সবসময় বেশি থাকে, আর গ্রাউন্ড ফ্লোরেই আগে অ্যালটেড হওয়া শুরু হয়ে যায়। সো এটা হচ্ছে ওয়ার্ডেনের পলিসি। সো এখানে কি পলিসি ফলো হবে? এখানে তিনটে রুল আসবে ইলেকট্রনিক কনফিগারেশনকে ডিসাইড করার জন্য। নাম্বার 1 পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, নাম্বার 2 হুন্ডস রুল, এন্ড নাম্বার 3 আফবাউ প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল তিনটে আমরা বুঝে গেলে এই তিনটে প্রিন্সিপালের গাইডেন্স অনুযায়ী ইলেকট্রন এক্স্যাক্টলি কেমন ভাবে অ্যালোকেটেড হবে ইন ডিফারেন্ট অরবিটালস সেটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে দেখো, সো যে কোনো একটা শেলের জন্য দেখছি, দেখে না অরবিটাল গুলো কেমন ভাবে এনার্জেটিক্যালি অ্যালোকেটেড। যদি n ইকুয়াল টু 1 শেল হয়, ফার্স্ট শেল হয়, ফার্স্ট শেলের জন্য কটা সাবশেল পসিবল? একটাই সাবশেল, কারণ এল এর ভ্যালু হবে, এটা হচ্ছে এল এর ভ্যালু 0 এখানে, তাই তো? এল এর ভ্যালু হচ্ছে এখানে 0, এল এর ভ্যালু 0 মানে এস সাবশেল। এস সাবশেলের মধ্যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হবে? -0 টু +0, দ্যাট ইজ अगेन 0। তাহলে এল এর ভ্যালু কটা? একটাই, তাই সাবশেল কটা? একটাই, এস সাবশেল। ওই সাবশেলের মধ্যে অরবিটাল কটা? একটাই, কারণ একটাই ভ্যালু পেয়েছি 0। এই অরবিটালটাকে বলা হবে 1s অরবিটাল, যেখানে 1টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
আর এসটা হচ্ছে এই অরবিটালটা যে সাবশেলে আছে সেই সাবশেলটা। তাহলে 1s ছাড়া আর কোনো অরবিটাল পসিবল? 1 এর জন্য p পসিবল। p হতে গেলে l কে 1 হতে হবে। n ইকুয়াল টু 1 এর জন্য l ইকুয়াল টু 1 হবে কোনোদিন? n এর ভ্যালু যদি 1 হয় তার জন্য l এর ভ্যালু কোনোদিনই 1 হবে না, অলওয়েজ 0 টু n - 1 অবধি থাকবে। তাহলে 1 এর জন্য l যদি 1 না হয় p সাবশেলও হবে না, p অরবিটালও হবে না। তাই 1 এর খালি 1s অরবিটালই পসিবল। ক্লিয়ার? এই 1 পার্টটা ক্লিয়ার হয়েছে। 2 তে যাচ্ছি। n এর ভ্যালু যখন 2 তখন l এর দুটো ভ্যালু হতে পারে, 0 টু n - 1, দ্যাট ইজ 0 টু 1। এই দুটো ভ্যালু হতে পারে, হ্যাঁ কি না? l এর ভ্যালু যদি 0 হয় তার মানে s সাবশেল, l এর ভ্যালু যদি p হয় p সাবশেল। l এর ভ্যালু যদি এখন 0 হয় s সাবশেলের মধ্যে m এর ভ্যালু কি হবে? -l টু +l, দ্যাট ইজ -0 টু +0, দ্যাট ইজ 0। তাহলে m0 মানে কটা ভ্যালু? একটাই। মানে কটা অরবিটাল? একটাই, 2s অরবিটাল। তাহলে s অরবিটাল 1 এর জন্য হোক বা 2 এর জন্য হোক অলওয়েজ একটাই হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি p হয় l ইকুয়াল টু 1, যদি p হয় তাহলে m এর ভ্যালু কত হবে? -1 টু +1, -l টু +l। m এর ভ্যালু যদি -1 টু +1 হয়, কটা ভ্যালু হচ্ছে? তিনটে, -1 0 +1। তাহলে তিনটে ফার্দার অরবিটাল বা লোকেশন পসিবল উইদিন দা p সাবশেল। p সাবশেলের মধ্যে এই তিনটে অরবিটালকে বলবো আমরা তিনটে 2p অরবিটাল। 2টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, p টা হচ্ছে তিনটে 2p অরবিটাল। তিনটে 2p অরবিটালের কি ডিফারেন্স আর কি সেম? তিনটে 2p অরবিটালেরই এনার্জি সেম, বাট তিনটে 2p অরবিটালের 3 ডাইমেনশনে ওরিয়েন্টেশন ডিফারেন্স। তিনটে 2p এর মধ্যে একটা বেসিক্যালি px x অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড, একটা py y অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড অরবিটালটা, আর একটা pz z অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড অরবিটালটা। অর্থাৎ তিনটে 2p অরবিটালের এনার্জি সেম, কারণ তাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম। আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা এনার্জিকে ডিসাইড করছে, ফার্স্টেই পড়েছি। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজ লং অ্যাজ সেম, ওদের এনার্জি সেম তিনটে 2p'রই। কিন্তু তিনটে 2p'র কি ডিফারেন্স? তিনটে 2p সেম সাবশেলে বিলং করছে, কিন্তু তিনটে 2p'র ওরিয়েন্টেশন ডিফারেন্স। সাবশেলটার মধ্যে যে অরবিটাল গুলো আছে তাদের ওরিয়েন্টেশন ইন দা স্পেস ইন 3 ডাইমেনশনাল, দ্যাট ইজ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার অবধি? 3 এর জন্য দেখছি তাহলে n যদি 3 হয় তাহলে l এর ভ্যালু হবে হয় 0 অথবা 1 অথবা 2, 0 টু 2। ঠিক আছে? তার মানে 0 হওয়া মানে s অরবিট s সাবশেল, 1 হওয়া মানে p সাবশেল, 2 হওয়া মানে d সাবশেল। ক্লিয়ার? তাহলে 1 এর আন্ডারে থাকবে m এর ভ্যালু একটাই, which is 0, that is 3s অরবিটাল। p এর আন্ডারে থাকবে m এর ভ্যালু তিনটে, -1 টু +1, -1 টু +1, that is 3p, তিনটে অরবিটাল। তিনটে 3p অরবিটালের কি কি সেম? এনার্জি সেম, ভেরি গুড। আর তিনটে 3p অরবিটালে কি ডিফারেন্ট? ওরিয়েন্টেশন ডিফারেন্ট, একটা px একটা py একটা pz। ওরিয়েন্টেশন ডিফারেন্ট বাট এনার্জি তিনটে 3p অরবিটালের সেম, একটা px একটা py একটা pz, সেম ওয়েতে। আচ্ছা, l যদি 2 হয় d সাবশেল, d সাবশেলের জন্য m এর ভ্যালু কত হবে? 5টা, -2 থেকে +2 অবধি 5টা ভ্যালু পাওয়া যাবে, -2 -1 0 +1 +2। 5টা ভ্যালু পাওয়া যায় মানে অরবিটাল কটা পাওয়া যাবে? 5টা। 5টা 3d অরবিটাল বলবো তাদেরকে। এই 5টা 3d অরবিটালের কি সেম? এনার্জি সেম, কারণ তারা সবাই সেম শেলে বিলং করছে, এনার্জি সেম 5টা 3d অরবিটালের। কিন্তু 5টা 3d অরবিটালের কি ডিফারেন্ট? ওরিয়েন্টেশন ডিফারেন্ট। লোবগুলো, অর্থাৎ যে লোব বরাবর 3 ডাইমেনশনালি যেভাবে ওরিয়েন্টেড আছে সেই ওরিয়েন্টেশনের প্যাটার্নটা ডিফারেন্ট। কেমন ভাবে ডিফারেন্ট? আগের দিনকে আমরা শেপ গুলো দেখার সময় দেখেছিলাম। এস অরবিটাল গুলো কেমন ভাবে ওরিয়েন্টেড? পুরোপুরি স্ফিয়ারের মতন নিউক্লিয়াসের চারপাশে। পি অরবিটাল গুলো কেমন ভাবে ওরিয়েন্টেড? ডাম্বেলের মতন। এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা আছে, ডাম্বেল মানে হচ্ছে 8 লিখছে, আছে 8, ইংলিশে 8 লিখছো। সো এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা আছে, অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা আছে, অথবা জেড অ্যাক্সিস বরাবর ডাম্বেলটা আছে। সো তিনটে ওরিয়েন্টেশন ডিফারেন্ট ডাম্বেলের মধ্যে, ডাম্বেল শেপ বা তিনটে ওরিয়েন্টেশন। ঠিক আছে? ডি অরবিটাল গুলো কেমন ভাবে আছে একবার দেখে নেওয়া যাক। সো পি আর ডি টা একবার দেখে নেওয়া যাক, তাহলে বুঝে যাবে। এস অরবিটাল মানে পুরোপুরি স্ফিয়ার, নিউক্লিয়াসের চারপাশে পুরোপুরি একটা স্ফিয়ারের মতন আছে। যদিও বোর্ডে আমি স্ফিয়ার ড্র করতে পারিনি, দিস ইজ আ সার্কেল, বাট 3D তে এটা স্ফিয়ার। ঠিক আছে? স্ফেরিক্যাল ইলেকট্রন ওয়েভটা এরকম শেপ নিয়ে আছে। আকাশে মেঘের দিকে তাকালে অনেক সময় দেখতে পাওয়া যায় হাতির মতন শেপ হয়ে গেছে মেঘটা, খরগোশের মতন শেপ হয়ে গেছে মেঘটা। তার মানে ওটা কি কোনো লোকেশন, মানে ওটা কি কোনো জায়গা যার ভেতরে ইলেকট্রন ঢুকে আছে, না ইলেকট্রনটা ইটসেলফ ওই শেপটা নিয়ে আছে?
ক্লিয়ার? আকাশে মেঘের দিকে তাকালে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ দেখতে পাওয়া যায় কিনা, পাহাড়ের শেপ, খরগোশের শেপ, হাতির শেপ, এগুলো তো কমন শেপ দেখতেই পাওয়া যায়, রাইট? ওই যে শেপটা দেখতে পাচ্ছি ওটা কি বলতে পারে আকাশের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে যার মধ্যে ইলেকট্রনটা ক্লাউডটা ঢুকে বসে আছে? নয়, না, ক্লাউডটা ইটসেলফ ওই শেপটা নিয়ে এক্সিস্ট করছে। এখানেও ব্যাপারটা সেরকম, ইলেকট্রন ক্লাউডটা ইটসেলফ স্ফিয়ারের মতন করে এক্সিস্ট করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য এস অরবিটাল। ইলেকট্রন যদি px অরবিটাল বরাবর এক্সিস্ট করে মানে এরকম ভাবে এক্সিস্ট করছে, বিকজ দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস। ইলেকট্রন যদি py বরাবর এক্সিস্ট করে তাহলে এরকম ভাবে এক্সিস্ট করছে, বিকজ দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। এন্ড জেড অ্যাক্সিসটা এখানে অবভিয়াসলি ড্র করা পসিবল হবে না, সো px এন্ড py অরবিটাল ডাম্বেল শেপ, কিন্তু ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ডি অরবিটালের জন্য কেমন হবে দেখো, ডি অরবিটালের জন্য তিনটে ডি অরবিটাল হবে যাদের লোবগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস। তিনটে ডি অরবিটাল এরকম পাওয়া যাবে। কেন তিনটে? একটা হবে হচ্ছে dxy, যখন অ্যাক্সিস দুটো x আর y তাদের মাঝখানে ওরিয়েন্টেড লোব dxy অরবিটাল। একটা হবে dyz, যখন অ্যাক্সিস দুটো y আর z তাদের মাঝখানে ওরিয়েন্টেড যখন লোবগুলো এরকম হবে তখন হচ্ছে dyz। আর একটা হচ্ছে dxz, যখন লোবগুলো যখন অ্যাক্সিস গুলো হচ্ছে x আর z তখন তাদের অ্যাক্সিস গুলোর মাঝে যদি লোবগুলো ওরিয়েন্টেড থাকে, ইলেকট্রন ক্লাউডটা ওরিয়েন্টেড থাকে, তখন সেটা হচ্ছে dxz অরবিটাল। আর একটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ অরবিটালটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, সেটা ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ওটা অ্যালং দ্য অ্যাক্সিস। ক্লিয়ার হয়ে গেছে? দুটো শেপ ডিফারেন্ট। এই অ্যালং দ্য অ্যাক্সিসে আবার দুই রকম ডি অরবিটাল আছে, একটা dx স্কয়ার মাইনাস y স্কয়ার, একটা dz স্কয়ার। অর্থাৎ অ্যাক্সিস দুটো যদি x আর y হয়, অ্যাক্সিস দুটো x আর y হলে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর অ্যাক্সিস যদি শুধু z অ্যাক্সিস বরাবর একটাই লোব ওরিয়েন্টেড থাকে তখন সেটাকে বলে dz স্কয়ার। মাঝখানে নোড মতন থাকে, ডিস্ক মতন থাকে, ওটাই তো ডিফারেন্সিয়েট করে pz এর থেকে dz স্কয়ারকে। আদারওয়াইজ যদি dz বরাবর এরকমই ওরিয়েন্টেড হয়ে যেত ওটাকে pz বলবো না dz স্কয়ার বলবো। সো অবভিয়াসলি মাঝখানে ডিস্ক থাকে, ওখানে dz স্কয়ারটাতে ডিস্ক থাকে যেটা p টাতে থাকে না। না, ওটা থাকে, লোবটা ইলেকট্রনটা ওরকম শেপ করে আছে, ইলেকট্রনটা মাঝখানে একটা ডিস্কের মতন হয়, কিছুটা ইলেকট্রন ক্লাউড আছে, বাকি ইলেকট্রন ক্লাউডটা এরকম ভাবে আছে। আর p অরবিটালে শুধুই এরকম ভাবে আছে, শুধুই এইভাবে লোবটা আছে, ক্লাউডটা এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। আর dz স্কয়ারে ক্লাউডটা এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, পয়েন্টের এখানে একটা ডিস্কের মতন ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। এই পুরোটা নিয়ে dz স্কয়ার। অর্থাৎ যে শেপটা দেখতে পাচ্ছ বইতে ড্র করা আছে ওই শেপ বরাবর ইলেকট্রনটা এক্সিস্ট করছে, মানে ইলেকট্রনটা ইটসেলফ ওই শেপটা নিয়ে এক্সিস্ট করছে অ্যাজ নেগেটিভ চার্জের ক্লাউড। ভুল হলো, এক্সিস্ট করার প্রবাবিলিটি ম্যাক্সিমাম দেখাচ্ছে, ওটা মাথায় রাখতে হবে সবসময়। এক্সিস্ট করছে শিওর শট বলা যাচ্ছে না, এক্সিস্ট করার প্রবাবিলিটি ম্যাক্সিমাম দেখাচ্ছে। ক্লিয়ার? সো দিস আর দ্য ডিফারেন্ট শেপস অফ দ্য অরবিটাল। এই অরবিটাল গুলো এস অরবিটাল, পি অরবিটাল বা ডি অরবিটাল, যেমনই অরবিটাল হোক না কেন, এইগুলোই হচ্ছে ইলেকট্রনের ডিফারেন্ট শেপ এবং ওরিয়েন্টেশন, যেটা বরাবর ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে এক্সিস্ট করার প্রবাবিলিটিকে ম্যাক্সিমাম করছে। এবার দেখে নেওয়া যাক, তাহলে একবার দেখে নাও 1 এর জন্য, তাহলে ফাইনাল টাচ দিয়ে নাও। 1 এর জন্য একটাই অরবিটাল পসিবল, দ্যাট ইজ 1s। 2 এর জন্য 2s আর 2p। 3 এর জন্য 3s 3p 3d, এতদূর তো একটু আগেই দেখেছি। তাহলে 4s এর জন্য 4s, যেখানে l হচ্ছে 1, l হচ্ছে 0, 4p যেখানে l হচ্ছে 1, 4d যেখানে l হচ্ছে 2, and 4f যেখানে l হচ্ছে 3। এটার জন্য m এর ভ্যালু একটাই, দ্যাট ইজ 0, তাই একটাই অরবিটাল। l ইকুয়াল টু 1 হলে m এর ভ্যালু -1 2 +1, তাই তিনটে অরবিটাল। l ইকুয়াল টু 2 হলে m এর ভ্যালু -2 থেকে +2, তাই পাঁচটা অরবিটাল। l ইকুয়াল টু 3 হলে m এর ভ্যালু -3 2 +3, তাই সাতটা অরবিটাল। ক্লিয়ার? তার মানে 4s মানে l ইকুয়াল টু 1, 4 শেলের l ইকুয়াল টু 4s মানে 4 শেলের মধ্যে l ইকুয়াল টু 0, দ্যাট ইজ একটাই অরবিটাল, তাই 4s অরবিটাল। 4 মানে p ইকুয়াল টু p হবে হচ্ছে l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1 হলে m এর তিনটে ভ্যালু, তাই তিনটে 4p পাওয়া যাবে। 4d একই ভাবে পাঁচটা পাওয়া যাবে, যখন 3d পাঁচটা পাওয়া যাচ্ছিল 4d ও পাঁচটাই পাওয়া যাবে, কারণ l এর ভ্যালু হচ্ছে 2, তার জন্য m এর ভ্যালু হবে -2 থেকে +2, পাঁচটা ভ্যালু। আর 4f
আচ্ছা এফ অবধি কেন যাচ্ছে, কারণ এফ মানে এল ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 4 এর জন্য এল ইকুয়াল টু 3 অবধি যেতেই পারবে। সো এল ইকুয়াল টু 3 যাওয়া মানে 4 এফ অরবিটাল, আর এফ অরবিটাল হওয়া মানেই হচ্ছে এম এর ভ্যালু পাওয়া যাবে -3 থেকে +3, 7টা ভ্যালু পাওয়া যাবে। সো 7 4 এফ অরবিটাল। সো ওয়ান কুইক শট, 1 এস অরবিটাল কটা হবে? একটাই। 2 এস অরবিটাল একটাই। 2p অরবিটাল 3টে, টোটাল 2 তে অরবিটাল 4টে। 3s অরবিটাল একটা, 3p অরবিটাল 3টে, 3d অরবিটাল 5টা, টোটাল 3 তে অরবিটাল 9টা। 4s অরবিটাল একটা, 4p অরবিটাল 3টে, 4d অরবিটাল 5টা, আর 4f অরবিটাল 7টা, টোটাল অরবিটাল 16টা। টোটাল 4 এর জন্য অরবিটাল 16টা। 16টার মধ্যে 4 এর জন্য 4f অরবিটাল কটা হচ্ছে? 7টা, 4d 5টা, 4p 3টে, 4s একটা। এই পুরো স্টাডিটা থেকে বলো s অরবিটাল যার জন্যই হোক না কেন কটা হবে? 1s, 2s, 3s, 4s, একটাই অরবিটাল। p অরবিটাল যার জন্যই হোক না কেন কটা হবে? 3টে, 2p, 3p, 4p। 1p কি হয়? 1p হবে না, কারণ p এর ভ্যালু 1 হতে গেলে l এর মিনিমাম ভ্যালু 2 হতে হবে। n এর ভ্যালু 2 হলে 1p কেমন করে হচ্ছে? n এর ভ্যালু যদি 1 হয় তাহলে l এর ভ্যালু তার থেকে কমই থাকবে। ঠিক আছে, p অরবিটালকে পেতে গেলে l কে কত হতে হবে? 1 হতে হবে। n এর ভ্যালু 1 এর জন্য l এর ভ্যালু 1 হয় না, তাই 1p হয় না। আচ্ছা 2s আর 2p, 2s কটা অরবিটাল? একটা, 2p কটা? 3টে। আচ্ছা 2d কি হয়? 2d হয় না এগেন, কেন? d মানে l ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 এর জন্য l ইকুয়াল টু 2 হবে না। n ইকুয়াল টু 2 যদি হয় তাহলে 2d হবে না, কারণ l ইকুয়াল টু 2 হয়ে যেতে হয়, অলওয়েজ n-1 অবধি যেতে পারে। 3 এর জন্য কি? 3s, 3p, 3d। 3f কি হয়? 3f একই ভাবে হবে না, কারণ f মানে l কত? f মানে l হচ্ছে 3, l কে 3 হতে গেলে n এর 3 এর জন্য l কখনোই 3 হবে না, কারণ n-1 অবধি যাবে, তাই 3d অবধি থাকবে, 3f হবে না। আচ্ছা 4f ছাড়া 4g কি হবে? একইভাবে 4g হবে না। তাহলে 1 এর only 1s, 2 এর 2s, 2p, no 2d, no 2f, nothing। 3 এর 3s, 3p, 3d, 4 এর 4s, 4p, 4d, 4f। 5 এর তাহলে কি হবে? 5s, 5p, 5d, 5f, 5g। ঠিক আছে, g অরবিটাল পরবর্তী অরবিটাল অবধি যাবে। 6 এর কি হবে? 6s, 6p, 6d, 6f, 6g, 6h। আর 7 এর কি হবে? আমাদের 7টা সেলই আছে, পিরিয়ডিক টেবিলে 7টা পিরিয়ড আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের 7টা সেল আছে। তো 7 যদি হয়, n এর ভ্যালু যদি 7 হয়, 7 নাম্বার সেলে কি কি অরবিটাল পসিবল? ইলেকট্রন থাকুক বা না থাকুক, রুম খালি আছে। কি কি রুম আছে? 7s, 7p, 7d, 7f, এত তো জানি। তারপরে 7g, তারপরে 7h, তারপরে 7i। দ্যাটস ইট। 7i অবধি টোটাল রুম আছে, কিন্তু ইলেকট্রন ভরেনি সেখানে, সেটা আলাদা কথা। অতগুলো এলিমেন্ট ডিসকভার্ড নয়, সেটা আলাদা কথা। বাট থিওরিটিক্যালি রুমস আর অরবিটাল আর অ্যাভেলেবল। ঠিক আছে, বেশ। আচ্ছা এতদূর অব্দি অনলাইনে যারা আছে তাদের ক্লিয়ার কিনা একটু বলবে? অদ্রিজা, শর্মিষ্ঠা, অমৃতা? ফাইন, সবারই ক্লিয়ার তো? তো চলে আসছি আমরা কেমন করে ইলেকট্রন গুলো ভর্তি হবে, কনফিগারেশন কেমন থাকবে, ডিফারেন্ট অরবিটালে অ্যালোকেটেড কেমন হবে, তার জন্য ফার্স্ট রুলটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি বলছে আর তার এক্সাক্ট কনক্লুশনটা কি? প্রিন্সিপালটা বলছে কোন দুটো ইলেকট্রন এমন পাওয়া যাবে না, যে কোনো একটা অ্যাটমের মধ্যে যত ইলেকট্রন থাকুক, মানে 100টা ইলেকট্রন যদি কোনো অ্যাটমে থাকে, যার 100 প্রোটন নাম্বার, 100 অ্যাটমিক নাম্বার, তার 100 প্রোটন আছে, 100 ইলেকট্রনস আছে। বাট ওই 100 ইলেকট্রন যদি কোথাও থাকে, বা টোটাল আমাদের এলিমেন্ট আছে 118 অবধি, 118 অ্যাটমিক নাম্বার অবধি এলিমেন্ট আছে, মানে যেটা সব থেকে বড় এলিমেন্ট সেটা হচ্ছে 118টা প্রোটন আছে, মানে তাতে 118টা ইলেকট্রন আছে। ওই 118টা ইলেকট্রনের মধ্যেও ওই এলিমেন্টের মধ্যে, ওই এলিমেন্টের অ্যাটমের মধ্যে এমন দুটো ইলেকট্রনকে পাওয়া যাবে না যাদের 4টে কোয়ান্টাম নাম্বারই সেম। অর্থাৎ পুরো অ্যাটমের মধ্যে, সেটা অ্যাটমটা যারই হোক, একদম স্মলেস্ট অ্যাটম হাইড্রোজেন হোক যার একটা ইলেকট্রন, সব থেকে লার্জেস্ট অ্যাটম 118 যার অ্যাটমিক নাম্বার সেটাই হোক না কেন, যেটাই হোক না কেন অ্যাটম, তার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকুক না কেন, এমন দুটো ইলেকট্রনকে পাওয়া যাবে না যাদের 4টে কোয়ান্টাম নাম্বারই সেম। 3টে কোয়ান্টাম নাম্বার সেম
একটা ডিফার করবেই ইলেকট্রনগুলোর নিজস্ব আইডেন্টিটির জন্য। ইলেকট্রনের মানে ফর এক্সাম্পল যে তুমি এবং তোমার ভাইয়ের সবকিছু এক হবে না, অ্যাড্রেস অব্দি সেম থাকতে পারে, মেবি রুমটা আলাদা হয়ে যাবে, রাইট? এই ফ্ল্যাট নাম্বার অব্দি সেম টু সেম, বাট অ্যাটলিস্ট তোমার ভাইয়ের বন্ধু যখন দেখা করতে আসছে বা তোমার বন্ধু যখন দেখা করতে আসছে তোমার সাথে, তাহলে অ্যাটলিস্ট দুটো ডিফারেন্ট রুম পেয়ে যাবে। হ্যাঁ, এই এর সঙ্গে দেখা করতে গেলে, এই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে এই রুমে গিয়ে দেখা করবো, স্টাডি করবো, গ্রুপ স্টাডি করবো, যাই করবো, বা ভাই বা বোন বা দিদির সঙ্গে দেখা করতে গেলে বা দাদার সঙ্গে দেখা করতে গেলে অন্য রুমটায় যেতে হবে আমাকে। ক্লিয়ার? সো অ্যাটলিস্ট নিজস্ব আইডেন্টিটির জন্য চারটে কোয়ান্টাম নাম্বারের মধ্যে একটা অ্যাটলিস্ট ডিফার করেই যাবে। ক্লিয়ার? মানে যদি কোনো দুটি ইলেকট্রনের, ধরো কোনো দুটি ইলেকট্রন সেম অরবিটালে আছে, দুটি ইলেকট্রনই 1s এ আছে, কথার কথা বলছি, তাহলে দুটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 সেম, দুটি ইলেকট্রনই s সাবশেলে আছে, তার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l সেটাও 0, সেটাও সেম, দুটোই s সাবশেলের s অরবিটালে আছে, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দুজনের জন্য 0 সেম, তাহলে দুজনের অ্যাটলিস্ট স্পিনটা ভ্যারি করে যাবে, একজন ক্লকওয়াইজ স্পিনে ঘুরবে, অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে ঘুরবে, একজনের স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ হবে, অন্যজনের স্পিন কোয়ান্টাম নাম্বার মাইনাস হাফ হবে। অর্থাৎ দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই কখনোই সেম হবে না, তাদের আইডেন্টিটির জন্য যে কোনো একটা কোয়ান্টাম নাম্বার অলওয়েজ ডিফার করে যাবে। অরবিটাল অবধি সেম হতে পারে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারের সেক্ষেত্রে ডিফার করে যাবে। ক্লিয়ার? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের বক্তব্য কি? এই বক্তব্যের একটা ইম্পর্টেন্ট করোলারি হচ্ছে, ইম্পর্টেন্ট একটা কনক্লুশন হচ্ছে, একটা অরবিটালে ম্যাক্সিমাম ক্যাপাসিটি থাকবে দুটো ইলেকট্রনের, ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইন অ্যান অরবিটাল, একটা অরবিটালের মধ্যে ইজ ইকুয়াল টু 2, যে দুটো ইলেকট্রনের একজন ক্লকওয়াইজ ঘুরবে, অন্যজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, যে ক্লকওয়াইজ ঘুরে তাকে আমরা আপ অ্যারো দিয়ে ডিনোট করি, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাকে আমরা ডাউন অ্যারো দিয়ে ডিনোট করে থাকি। এর কনক্লুশনটা হচ্ছে একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকা মানে আমার কাছে স্পিনের অপশন কটা আছে? দুটোর বেশি ইলেকট্রন একটা অরবিটালে ঢোকা মানে কি হচ্ছে দেখো, একটা অরবিটাল অবধি কি কি সেম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম, এতদূর সেম। তারপরে আমার কাছে স্পিন কোয়ান্টাম নাম্বারের কটা অপশন আছে? ইলেকট্রন এই দুটো অপশনের মধ্যেই কোনো একটা চুজ করবে। একটা অরবিটালে 3টি ইলেকট্রন ঢোকানো মানে কোনো একটা কোয়ান্টাম নাম্বারকে রিপিট করতে হবে, কোনো একটা স্পিনকে রিপিট করতে হবে, সেম হয়ে যেতে হবে। ওটাই হবে না পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে, চারটে কোয়ান্টাম নাম্বারই সেম, কোনো দুটো ইলেকট্রনেরই হবে না কখনোই। এন্ড যেহেতু স্পিন কোয়ান্টাম নাম্বারের অপশনই আছে দুটো, তাই একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকতে পারবে। ফর এক্সাম্পল যে কোনো একটা অরবিটালকে আমরা দেখে নিচ্ছি, ধরো 2s অরবিটালকে দেখে নিচ্ছি, এই 2s অরবিটালের কি কি সেম দেখে নেওয়া যাক। 2s অরবিটালের বলো এই অরবিটালটার মধ্যে যে দুটো ইলেকট্রন আছে তাদের কি কি সেম? একটা আছে আপ অ্যারো, সো আপ অ্যারো ইলেকট্রনটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত? s অরবিটালে আছে, s সাবশেলে আছে, মানে 0 অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ভেরি গুড। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? 0। আপ অ্যারো ডাউন অ্যারো দুজনেরই এই দুটো সেম কিনা? আপ অ্যারোটা স্পিন কোয়ান্টাম নাম্বার কত? প্লাস হাফ, এটা হচ্ছে আপ অ্যারো ডেজিগনেশন। ডাউন অ্যারো ডেজিগনেশন বাকিগুলো সেম, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, কারণ 2s এই আছে, s টা কি এই ডিফারেন্ট হচ্ছে মাইনাস হাফ। সো এই দুটো হচ্ছে ডিফারেন্ট দুটো ইলেকট্রন, তারা যদি একই অরবিটালে থাকে তাদের n l m তিনটে সেম থাকছে, yes or no? তাদের নিজস্ব আইডেন্টিটির জন্য অ্যাটলিস্ট একটাকে তো ডিফার করতেই হবে, সেই ডিফারেন্সটা হবে স্পিন কোয়ান্টাম নাম্বারে। স্পিন কোয়ান্টাম নাম্বারের অপশন দুটো, তাই একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই পসিবল, এবং তারা অলওয়েজ অপোজিট স্পিনে থাকবে, অপোজিট স্পিনে থাকবে, ঠিক আছে? কখনোই সেম স্পিন তাদের হবে না, সেম স্পিন তাদের কখনোই হবে না। ক্লিয়ার? তাহলে 1s এ দুটো, 2s এও দুটো অপোজিট স্পিনে। 1s এটা অপোজিট স্পিনে আছে, এটা সেম স্পিন হয়ে গেছে, হবে না। এটা অপোজিট স্পিনে ছিল, এটা সেম স্পিন হয়ে গেছে, ডাউন স্পিন, এটা আপ স্পিন, সো সেম স্পিন কখনোই হবে না। পাউলি ক্লিয়ার? পাউলি কি বলতে চাইছে? একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকছে, তাহলে তাদের স্পিন কেমন থাকছে? অপোজিট স্পিন। ক্লিয়ার? আর কোন চারটে কোয়ান্টাম নাম্বারই যে কোনো দুটো ইলেকট্রন কখনোই সেম হচ্ছে না। চলে আসতে এবার হুন্স রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। হুন্স কি বলছে?
হুন্ডস বলছে অরবিটাল তো তাহলে কি কি আছে একদম যদি দেখি 1s স্টার্ট থেকে 1s 2s 2p 3s 3p 3d and so on orbitals are available 1s কটা একটাই 2s কটা একটা 2p কটা তিনটে 3s কটা একটা 3p কটা তিনটে 3d কটা পাঁচটা 4s কটা একটা আবার 4p কটা তিনটে 4d কটা পাঁচটা 4f কটা সাতটা এরকম ভাবে প্রচুর অরবিটাল অ্যাভেলেবেল আছে ওই অরবিটাল ইলেকট্রন গুলো কেমন করে এন্ট্রি নেবে সেটা বলছে হুন্ডস রুল সো হুন্ডস রুল কি বলছে বলছে ঠিক ট্রেনের ধারে প্যাসেঞ্জার যেরকম করে জানলা সিট অকুপাই করে মানে ধরো 2x2 রো আছে যখনই অনেকগুলো প্যাসেঞ্জার করে খালি বাসে উঠছে স্কুলের বাচ্চারাও যখন স্কুল বাসে ওঠে প্যাসেঞ্জাররাও যখন ট্রেনের সিটে ওঠে সবার আগে কোন সিট অকুপাই হয় সবার আগে উইন্ডো অকুপাই হয় তাহলে ধরে একটা 2x2 সিটের রো আছে ধরো স্কুল বাসের কথা ইমাজিন করছি যেখানে বাচ্চারা ছুটি হয়েছে দৌড়ে দৌড়ে এসে স্কুল বাসটাতে উঠবে একটা রোতে দুটো করে সিট থাকে তো কিন্তু একজন একটা জানলা সিটে বসলো পরের জন কি তার পাশে বসে না সে তার পিছনের জানলা সিটে চলে যায় এন্ড এইভাবে কোন সিটগুলো আগে ভর্তি হয়ে গেল প্রত্যেকটা রোয়ের একটা করে সিট খালি থাকে আর জানলা সিটগুলো পরপর পরপর ভর্তি হয়ে যায় তারপরে যখন জানলা সিট সব ভর্তি তখন পেয়ার আপ হওয়া শুরু হয় পাশের সিটে বসা শুরু হয় কারেক্ট ইলেকট্রন গুলো সেম ওয়েতে এন্ট্রি নেবে রিপালশনকে মিনিমাম করার জন্য ইলেকট্রন যখন কোন একটা অরবিটালে এন্ট্রি নেবে তখন প্রথমে আনপেয়ার্ড ওয়েতে এন্ট্রি নেবে সেম স্পিন আনপেয়ার্ড ওয়েতে মানে যখন ধরো তিনটে অরবিটাল ধরো অ্যাভেলেবেল 2p এর জন্য বলছি সো 2p তে কটা অরবিটাল অ্যাভেলেবেল তিনটে অরবিটাল যে কোনো p 2p 3p 4p যে কোনো p তে তিনটে অরবিটাল অ্যাভেলেবেল সো যদি p অরবিটাল তিনটে হয় ইলেকট্রন কেমন করে এন্ট্রি নেবে ফার্স্ট ইলেকট্রনটা যখন এন্ট্রি নেবে সে ধরলাম ক্লকওয়াইজ স্পিনে আছে সে ফার্স্ট ইলেকট্রনটা ফার্স্ট অরবিটালে এন্ট্রি নিল সেকেন্ড ইলেকট্রন একটা অরবিটালের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা পাউলি কি বলেছে দুটো সেকেন্ড ইলেকট্রন কিন্তু এখানেই অপোজিট স্পিনে এন্ট্রি নেবে না কারণ এতে রিপালশন তৈরি হবে একই অরবিটালের মধ্যে রিপালশনকে অ্যাভয়েড করার জন্য সেকেন্ড ইলেকট্রনও সেম স্পিনে আনপেয়ার্ড হইতে পাশের অরবিটালে এন্ট্রি নেবে থার্ড ইলেকট্রনও সেম স্পিনে আনপেয়ার্ড ওয়েতে তার পাশের অরবিটালকে এন্ট্রি নেবে টু অ্যাভয়েড দ্য ইলেকট্রন ইলেকট্রন রিপালশন উইদিন অ্যান অরবিটাল ক্লিয়ার এরপরে যখন আর জায়গা নেই পরের ইলেকট্রনটার কাছে উপায় নেই সে বাধ্য হবে প্রথম অরবিটালের সঙ্গে পেয়ার আপ করতে অবভিয়াসলি পেয়ার আপ করার সময় অপোজিট স্পিনে পেয়ার আপ করবে কারণ সেম স্পিনে পেয়ার আপ করলে পাউলি আবার ভায়োলেট হয়ে যাবে পাউলি রেগে যাবে তখন ক্লিয়ার কারণ পাউলি বলেছে অপোজিট স্পিনে দুটো ইলেকট্রন থাকতে পারে সেম স্পিন হবে না কারণ সেম কোয়ান্টাম নাম্বার চারটি ইলেকট্রনের হতে পারে না মানে যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই সেম হতে পারে না সুতরাং একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে এন্ড তারা অপোজিট স্পিনে থাকবে তাই যখন তিনটেতেই একটা একটা করে হয়ে গেল তখন এবার অপোজিট স্পিনে পেয়ার আপ হওয়া শুরু হচ্ছে সো দ্যাট ইজ হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি হুন্ডস রুল তাহলে কি বলছে যে ইলেকট্রন গুলো যখন অরবিটালে এন্ট্রি নেওয়া শুরু করবে তখন তারা ইনিশিয়ালি আনপেয়ার্ড ওয়েতে এন্ট্রি নেবে উইথ সেম স্পিন এন্ড তারপরে যখন আনপেয়ার্ড ওয়েতে এন্ট্রি নিতে নিতে সবকটা অরবিটাল ফার্স্ট রাউন্ড ভর্তি হয়ে যাবে তখন ইলেকট্রনের কাছে উপায় থাকবে না ইলেকট্রন তখন অপোজিট স্পিনে পেয়ার আপ করা শুরু করবে ক্লিয়ার অর্থাৎ পি অরবিটাল কখনোই এরকম ভাবে এন্ট্রি হবে না ভালো করে সিকোয়েন্সটা দেখবে প্রথমে ধরো এখানে একটা ইলেকট্রন ঢুকলো তারপর ইলেকট্রনটা এখানে ঢুকলো তারপরটা এখানে ঢুকে গেল এরকম হবে না তারপরটা এখানেই যাবে তারপরেরটা এখানে ঢুকলো উইথ সেম স্পিন এটা কিন্তু পাউলি আবার আটকে দেবে এটা হবে না অপোজিট স্পিনে ঢুকতে হবে তারপরে ঢুকলে এখানে উইথ সেম স্পিন হবে না পাউলি আটকে দেবে অপোজিট স্পিনে ঢুকতে হবে অপোজিট স্পিনে ঢুকতে হবে ক্লিয়ার ডি অরবিটালের জন্য কেমন ভাবে হবে তাহলে দেখে নেওয়া যাক ডি অরবিটালের পাঁচটা অরবিটাল আছে তাই তো সো পাঁচটা অরবিটাল মানে পাঁচটা বক্স ড্র করলাম পুরো পাঁচটাই হচ্ছে ডি অরবিটাল যে কোনো 3d হোক 4d হোক 5d হোক যে কোনো ডি অরবিটাল পাঁচটা তাহলে ধরো ডি অরবিটালে একটা কনফিগারেশন বলছি ধরো ডি অরবিটালে কোনো একটা সিচুয়েশনে 6টা ইলেকট্রন আছে ডি অরবিটালে কটা আছে কোনো একটা অ্যাটমের জন্য ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন কেমন করে ফুলফিল হবে অবভিয়াসলি 6টা এরকম ভাবে ফুলফিল হবে না এরকম ভাবে ফুলফিল হবে না জায়গা ফাঁকা এদিকে এরা এখানে গাদাগাদি করছে এটা হবে না রিপালশন তৈরি হয়ে যাবে সো কেমন হবে সো প্রথমে একটা আনপেয়ার্ড ওয়েতে
সবকটাতে একটা একটা করে ঢুকতে শুরু করবে উইথ সেম স্পিন, সবকটারই সেম স্পিনে আনপেয়ার্ড হয়ে একটা একটা করে ঢুকতে শুরু করবে। 5টা হয়ে গেছে, আর জায়গা নেই। আচ্ছা ডি ছেড়ে দিয়ে পাশেরটাতে যাবে না, ওখানে হুন্ড বলবে ভাই পাউলি বলবে ভাই একটা তো দুটো করে জায়গা আছে, তুমি জায়গা খালি রেখে ঠিক আছে একটা একটা করে প্রথমে ঢুকে গেছো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এবারে তো ভাই দুটো করে জায়গা আছে তুমি ফিল আপ করো, তুমি পাশেরটা যাচ্ছে কি ব্যাপার। তো D6 হবে এরকম দেখতে। ডি অরবিটাল যদি 6টা ইলেকট্রন থাকে প্রথমে একটা একটা করে 5টা ঢুকে যাবে, 6 নাম্বারটা এইখানে এন্ট্রি নেবে। এখন পেয়ার আপ করা ছাড়া উপায় নেই, আর পেয়ার আপ করা মানে অবভিয়াসলি অপোজিট স্পিন নিয়ে পেয়ার আপ করতে হবে, এটা পাউলি বলছে। ক্লিয়ার? D7 কেমন হবে? অবভিয়াসলি তারপরে এখানে পেয়ার আপ শুরু হবে। এবারে আর উপায় নেই, এবার পেয়ার আপ করতে করতে ভর্তি হবে, মানে ফার্স্ট রাউন্ডে সমস্ত একটা 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 করে সেম স্পিনে ভর্তি হয়ে যাবে আনপেয়ার্ড হইতে, সেকেন্ড রাউন্ডে সেখানে পেয়ার আপ হওয়া শুরু হচ্ছে। ক্লিয়ার? হুন্ডজুলের কি কথা বক্তব্য? চলে আসছি আউফবাউ প্রিন্সিপাল। আচ্ছা যারা অনলাইনে আছে একটু ক্লিয়ার করো এখানে, এতদূর ক্লিয়ার কিনা? শর্মিষ্ঠা, অদ্রিজা, বিশেষ করে তোমরা দুজন, শর্মিষ্ঠা এবং অদ্রিজা ক্লিয়ার তো এতদূর? ওকে, চলে আসছে আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপাল কি বলছে যে ইলেকট্রনটা তো এবারে এন্ট্রি নিচ্ছে, ইলেকট্রন সবার আগে এত অরবিটাল তো আছে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এত অরবিটালের মধ্যে কোন অরবিটালে আগে যাবে? যে হস্টেলের ছেলে তো আসছে, এখন অব্দি হস্টেলের রেসপেক্টে বলে দিচ্ছি, হস্টেলের স্টুডেন্ট এসছে, ঠিক আছে? সো হস্টেলের স্টুডেন্টস তুমি রিসার্চ ফিসার্চ করে এসছো, এবার তোমাকে অ্যালোকেশন দেওয়া হচ্ছে, রুমের অ্যালোকেশন দেওয়া হচ্ছে। রুমের অ্যালোকেশনে পাউলি প্রিন্সিপাল কি বলেছে? যে পাউলি বলেছে একটা রুমে ম্যাক্সিমাম দুজন থাকতে পারে, ঠিক আছে? একটা, এবং মেবি তারা অপোজিটলি ওরিয়েন্টেড থাকবে, অর্থাৎ একজনের মাথা যদি একদিকে হয় অন্যজনের মাথা অন্যদিকে করে শুতে হবে, অর্থাৎ রুমের ওরিয়েন্টেশনটাই এরকম যে দুটো বেড এমন আছে যে একজনের মাথা যদি একদিকে করে শোয় অন্যজনকে মাথা অন্যদিকে করে শুতে হবে। সো ইন দিস ওয়েতে বেডটা ওরিয়েন্টেড, এবং একটা রুমে ম্যাক্সিমাম কজন অ্যাকোমোডেট করতে পারে? ম্যাক্স টু ম্যাক্স দুজন স্টুডেন্ট অ্যাকোমোডেট করতে পারে, এটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এখানে তারপরে হুন্ডজুল কি বলছে? হুন্ডজুল বলছে অকুপেন্সি যখন হবে, সে যতই গলায় গলায় বন্ধুরা আসুক না কেন একসাথে ইনস্টিটিউশনে ভর্তি হতে, আগে একটা রুমে একজনকেই ঢোকানো হবে, পাশের বন্ধুকে তার সেম রুম দেওয়া হবে না, তাকে পাশের ফাঁকা রুমে ঢোকানো হবে, অন্য 3 নম্বর জনকে তার পাশের ফাঁকা রুমে ঢোকানো হবে, এরকম করে সব কটা ফাঁকা রুমকে আগে ভর্তি করতে হবে উইথ একজনকে দিয়ে, সেই একজনটা সেম ডাইরেকশনের একজন হবে। অর্থাৎ ধরো জানলার দিকে একটা মাথা করে শোয়ার বেড, একটা ধরো দরজার দিকে মাথা করে শোয়ার বেড, তাহলে জানলার দিকে শোয়ার যে বেডটা আছে সবাইকে সেই বেডটা অ্যালোকেট করা হবে সব রুমের জন্য ফার্স্ট রাউন্ডে। এরপরে যখন ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়ে গেল কোন একটা রুম এইভাবে, তখন অপোজিট ওরিয়েন্টেড বেডটাতে দেওয়া হবে অন্য স্টুডেন্টটাকে পেয়ার আপ করার জন্য। অর্থাৎ ফার্স্ট রাউন্ডের সমস্ত স্টুডেন্ট গুলো একটা করে খালি রুম অকুপাই করে নিচ্ছে with a particular direction of the bed. সেকেন্ড রাউন্ডে পেয়ার আপ হচ্ছে উইথ অপোজিট ডাইরেকশন ইন দ্য বেড, যাতে একটা রুমে দুজনের ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়। এখনো এই দুজন, এটা হচ্ছে পাউলি আর হুন্ড। পাউলি হুন্ডের পরে আউফবাউ এসে কি বলছে? ভাই ভর্তিটা হওয়া শুরু হবে কোন গ্রাউন্ড, কোন ফ্লোর থেকে? অর্থাৎ ওয়ার্ডেন এখনো এই পয়েন্টটা কিন্তু ক্লারিফাই হয়নি। প্রথম পয়েন্ট ক্লারিফাই হয়ে গেছে, একটা রুমে দুজন উইথ অপোজিট বেড ডাইরেকশন। হুন্ড বলেছে যখনই একটা রুম একটা ফ্লোর ভর্তি হবে তখন সেই ফ্লোরের সমস্ত রুমে আগে একজন করে ভর্তি করে দেবে, তারপরে দ্বিতীয় জন করে ঢোকাবে, এটা হুন্ড বলেছে। আচ্ছা আউফবাউ বলছে ভাই কোন ফ্লোর আগে ভর্তি হবে, এটাই তো এখনো বলা হয়নি। আগে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, এই অর্ডারে। এই অর্ডারটা কিসের উপর বেসিস করে ঠিক হচ্ছে? হস্টেলে ঠিক হচ্ছে ফ্লোরের বেসিসে, এখানে ঠিক হচ্ছে এনার্জির বেসিসে। ইলেকট্রন আগে সেই অরবিটালে এন্ট্রি নেবে যে অরবিটালের এনার্জি কম, সেই অরবিটালে পাউলি এবং হুন্ডকে মেনে পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার পরেই ইলেকট্রন নেক্সট হায়ার এনার্জি লেভেল অকুপাই করা শুরু করবে। লোয়ার এনার্জি লেভেলকে খালি রেখে ইলেকট্রন কখনোই হায়ার এনার্জি লেভেলে ভর্তি হতে যাবে না, কারণ ইলেকট্রন নিজের এনার্জিকে মিনিমাম রাখতে চায়। ক্লিয়ার? অর্থাৎ একটা রুমে যখন একটা ফ্লোরে যতক্ষণ পর্যন্ত পাউলি এবং হুন্ড অনুযায়ী সমস্ত রুম ভর্তি হচ্ছে না ততক্ষণ ইলেকট্রন নেক্সট ফ্লোরে যাবে না। অর্থাৎ ইলেকট্রন উইল অকুপাই দ্য এনার্জি লেভেলস বা অরবিটালস উইথ ইনক্রিজিং এনার্জি অর্ডার। অ্যান্ড এই ইনক্রিজিং এনার্জি অর্ডার মানে আগে প্রথম এনার্জি লোয়ার এনার্জি লেভেল পুরোপুরি ফুলফিল হবে, অপোজিট স্পিন দিয়ে একটা অরবিটালে দুজন করে অপোজিট স্পিন দিয়ে ফুলফিল হবে,
প্রথমে আনপেয়ার্ড পরে পেয়ার্ড আপ, এভাবে ফুলফিলড হবে অ্যান্ড তারপরে সে হায়ার এনার্জি লেভেলে এন্ট্রি নেওয়া শুরু করবে সাকসেসিভলি। ঠিক, এইবারে কোয়েশ্চেন হচ্ছে এখানে এনার্জি লেভেলটা ডিসাইড কে করবে? আউটবাউ ক্লিয়ার? তাহলে আউটবাউ প্রিন্সিপালটা এটা বলছে যে ইলেকট্রন যখন এন্ট্রি নেবে তখন এনার্জি সিকোয়েন্সের অর্ডারে এন্ট্রি নেবে, এনার্জি সিকিউইএনসিই, এনার্জি সিকোয়েন্সের ইনক্রিজিং অর্ডারে, মানে লোয়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন আগে আসবে, হায়ার এনার্জি অরবিটালে ইলেকট্রন পরে আসবে। এখন n+l রুলটা বলবে এনার্জি সিকোয়েন্সটা কিসের বেসিসে তৈরি হবে। সো অরবিটাল আমাদের কাছে কি কি অ্যাভেলেবল আছে? 1 এর জন্য 1s, এটা ফার্স্ট শেলের একটাই অরবিটাল 1s, সেকেন্ড শেলের 2s একটা, 2p তিনটে, হ্যাঁ কি না? থার্ড শেলের 3s একটা, 3p তিনটে, 3d পাঁচটা, ইয়েস অর নো? ফোর্থ শেলের 4s একটা, 4p তিনটে, 4d পাঁচটা, 4f সাতটা, ইয়েস অর নো? সো দিস আর দা অরবিটালস অ্যাভেলেবল, তাই তো? 1s 2s 2p এটা পুরো একটাই শেল তার দুটো অরবিটাল, 1s একটাই শেল তার দুটো অরবিটাল, 2s 2p একটাই শেল তার টোটাল 8টা অরবিটাল, এটা একটা এটা তিনটে, 3s 3p 3d একটাই শেল পুরো শেলটাতে এতগুলো অরবিটাল আছে, 3s একটা, 3p তিনটে, 3d পাঁচটা, 4s 4p 4d 4f পুরো একটাই শেল 4 শেল, সেখানে এতগুলো অরবিটাল আছে, 4s একটা, 4p তিনটে, 4d একটা, 4f একটা। এই এত অরবিটালের সিকোয়েন্সটা কেমন ভাবে ডিসাইড হবে? সিকোয়েন্সটা ডিসাইড হবে n+l রুল দিয়ে। প্রত্যেকটা অরবিটালের n+l এর ভ্যালু বার করতে হবে, স্টার্টিং উইথ দ্য 1s অরবিটাল। 1s অরবিটালের জন্য n কত? 1, আর s অরবিটাল মানে l কত? 0। কোনো ডাউট আছে? 1s অরবিটাল মানে n হচ্ছে 1 আর s আছে s অরবিটাল মানে l এর ভ্যালু কত? 0। তাহলে n+l কত? 1 + 0 that is 1। n+l কেমন করে ক্যালকুলেট করতে হয় বোঝা গেছে? পরেরটাতে আসছি। 2s, n কত? 2, s কত? s মানে l হচ্ছে 0, তাহলে n+l কত? 2 + 0 that is 2। তাহলে যদি কম্পেয়ার করি 1s আর 2s এর মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে, ইলেকট্রন কেমন করে এন্ট্রি নেবে? 1s এ প্রথমে একটা ঢুকবে আনপেয়ার্ড ওয়েতে। 1s এ কি আর অরবিটাল আছে? 1 এ নেই, তাহলে 1s এই তারপরে অপোজিট স্পিন হয়ে আর একটা ঢুকবে, 1s ভর্তি হবে, তারপরে ইলেকট্রন 2s এ জাম্প করবে। ক্লিয়ার? আচ্ছা, 2s এর তো শেল তো একটাই, 2 শেল, একটা পিও আছে, তিনটে পিও আছে, পি গুলোর এনার্জি লেভেলও দেখে নেওয়া যাক। তাহলে 2s আর 2p এর মধ্যে নেক্সট শেল তো বুঝলাম 2 তে যাবে, 2s এ যাবে না 2p তে যাবে, সেন হচ্ছে 2, p অরবিটাল মানে l কত? 1, ভেরি গুড। তাহলে n+l কত? 2 + 1 that is 3। তাহলে 2s আর 2p এর মধ্যে কার ভ্যালু কম? 2s এর ভ্যালু কম, তাহলে 1s এর পরে ইলেকট্রন কোথায় যাবে? 2s এ, 2s এর পরে ইলেকট্রন কোথায় যাবে? 2p তে। এতদূর অবধি সিকোয়েন্সটা ক্লিয়ার কিনা বলবে? তাহলে আমরা একটা জাস্ট 1s 2s আর 2p এর ওয়াইজ ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা দেখার চেষ্টা করি, পরেরটাতে আবার পরে আসবো। এরকম করে দেখো, প্রত্যেকটার n+l ভ্যালুটাও আমি লিখবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে করি, এরকম জায়গায় করি। এটা 1s অরবিটাল, ঠিক আছে? এটা 2s অরবিটাল, 2p অরবিটাল, পুরোটা মিলে শেল নাম্বার 2, এই পুরোটা শেল নাম্বার 1 দ্যাট ইজ n = 1 এখানে, ঠিক আছে? এটা পুরোটা শেল নাম্বার 2, এইটা শেল নাম্বার 1। আচ্ছা, প্রথম শেলটার জন্য আগে 1s 2s 2p টা করে নি, তারপরে পরের গুলোতে আসছি। এটার জন্য n+l এর ভ্যালু কত পেয়েছি? এখানে n+l এর ভ্যালুটা লিখছি, n+l এর ভ্যালু এখানে পেলাম 1 + 0 দ্যাট ইজ 1, n হচ্ছে 1 আর s অরবিটাল মানে l হচ্ছে 0 দ্যাট ইজ 1 + 0 দ্যাট ইজ 1। 2s এর জন্য কত পেয়েছি? 2 + 0 দ্যাট ইজ 2, 2
টুপির জন্য কত পেয়েছি 2 + 1 দ্যাট ইজ 3, এই তিনটে পেয়েছি কিনা। তাহলে এনার্জি সিকোয়েন্স কেমন হলো, আগে কোথায় ঢুকবে n+l যেখানে কম, n+l কম কোথায় 1s এ, তাহলে 1s অরবিটাল কটা একটাই, তো ফার্স্ট ইলেকট্রন কেমন করে এন্ট্রি নেবে, দিস ইজ দ্য ফার্স্ট ইলেকট্রন 1s এ একটা ইলেকট্রন। এটা কার কনফিগারেশন, হাইড্রোজেন অ্যাটমের কনফিগারেশন, কারণ হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটা তাহলে কোথায় থাকবে 1s অরবিটালে থাকবে, কারণ সব থেকে তিনটে রুল ফলো হয়ে গেছে এখানে দেখো। সবার আগে যেটা লো এনার্জি লেভেল, যেখানে n+l এর ভ্যালু সব থেকে কম, সেখানে ইলেকট্রন ঢুকেছে, আউটবাউ প্রিন্সিপাল ফলো হয়েছে। যখন ইলেকট্রন ঢুকেছে তখন আনপেয়ার্ড ওয়েতেই ঢুকেছে, হুন্ড রুল ফলো হয়েছে, আর ইলেকট্রন একটা অরবিটালে একটাই ঢুকেছে, এখন অবধি সেকেন্ড ইলেকট্রন নেই, তাই সেম কোয়ান্টাম নাম্বার হওয়ার কোনো চান্স নেই, তো পাউলিও ফলো হচ্ছে। হিলিয়ামের কনফিগারেশন কত, হিলিয়ামের ইলেকট্রন কতগুলো আছে, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকবে, তাহলে হাইড্রোজেনের কনফিগারেশন কত হয়ে গেল, হাইড্রোজেন হলো 1s একটা ইলেকট্রন 1s1। হিলিয়ামে দেখছি কত হবে, হিলিয়ামে ইলেকট্রন কটা থাকে দেবাংশু, দুটো, তাহলে দুটো ইলেকট্রন কেমন করে ঢুকবে, প্রথমটাতে এরকম করে ঢুকলো, সেকেন্ডেরটা এইখানে যাবে, নো আউটবাউ ভায়োলেট হয়ে যাবে, তাহলে এইখানে যাবে, হ্যাঁ অ্যাকর্ডিং টু পাউলি, কিন্তু কেমন ভাবে যাবে, সেম স্পিনে যাবে, নো, কারণ তাহলে দুজনের কোয়ান্টাম নাম্বার সেম হয়ে গেল, দুজনেই প্লাস হাফ হয়ে গেল, অপোজিট স্পিনে যাবে। সো 1s2 যেখানে দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে আছে, এটা কার কনফিগারেশন হলো, হিলিয়ামের 1s এই দুটো ইলেকট্রন 1s2, টুটা মাথায় লিখছি আমরা, ঠিক আছে। আচ্ছা হিলিয়ামের পরের এলিমেন্টটা কি আছে বলো, লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তাহলে লিথিয়ামে কটা ইলেকট্রন থাকবে, তিনটে, তাই তো, তিনটে ইলেকট্রন, প্রথম দুটোতে ভাই ভর্তি হয়ে গেছে। আচ্ছা এবারে বলো এই লেভেলে আর কোনো অরবিটাল আছে, 1 লেভেলে আর কোনো অরবিটাল নেই, যারা ছিল তারাও হুন্ড আর পাউলি মেনে ভর্তি হয়ে গেছে। এখন আউটবাউ অনুযায়ী ইলেকট্রন কোথায় যাবে, নেক্সট এনার্জি লেভেলে, নেক্সট এনার্জি লেভেল তো 1 এর পরে 2 শেল, 2 শেলের মধ্যে আবার দু রকম অরবিটাল আছে, 2s আর 2p, 2s এর দেখা যাচ্ছে n+l কম, 2p এর n+l বেশি, তার মানে 2s এর এনার্জি কম, তাই পরের 3 নাম্বার ইলেকট্রনটা এখানে যাবে। তাহলে কি হলো, লিথিয়ামের কি হলো বলো, 1s2 2s1, 1s তো 2 আগেই ভর্তি হয়েছিল, এখন 2s1 ভর্তি হলো। এরপরের জন কি আছে বলো, লিথিয়ামের পরে বেরিলিয়াম, তাহলে 1s2 তে এতদূর ছিল, 2s1 অবধি হয়ে আছে, 2s2 অবভিয়াসলি অপোজিট স্পিনে ওই অরবিটালকে ফুলফিল করবে, উপরের অরবিটালে যাবে না, অপোজিট স্পিনে ওই অরবিটাল ফুলফিল হয়ে যাওয়া মানে বেরিলিয়াম কত হচ্ছে বলো, 1s2 2s2। তারপরে বোরন, 1s2 2s2 অবধি ভর্তি হবে, বোরন ভালো করে দেখবে, বোরন হচ্ছে এইখানে যাবে, তাহলে 1s2 2s2 2p1, কারণ নেক্সট হায়ার লেভেল ওটাই অ্যাভেলেবেল, 1s2 2s2 2p1, 2p তে একটাই গেল, ঠিক আছে। পরের জন খুব ইম্পর্টেন্ট, কার্বন, কার্বনের কাছে কি কি হবে যাওয়ার অপশন আছে দেখে নাও, কার্বনের কাছে যাওয়ার অপশন আছে, একটা ওই অরবিটালই অপোজিট স্পিনে যেতে পারে, বাট এটা কাকে ভায়োলেট করবে, কোন রুলকে ভায়োলেট করবে, পাউলিকে না, পাউলি তো ফলো হয়ে গেছে এখানে, হুন্ডকে ভায়োলেট করছে, হুন্ড বলছে আনপেয়ার্ড ইলেকট্রন ওয়াইজ ইলেকট্রন আগে ভর্তি হবে, পেয়ার আগে হবে না, আগে জানলার ধারে সিট ভর্তি হবে, আগে সবকটা অরবিটালে সেম স্পিনে একটা করে ইলেকট্রন ঢুকে যাবে, তারপরে পেয়ার আপ শুরু হবে। খালি রুম রেখে পেয়ার আপ করে রিপালশন হওয়ার কোনো ইচ্ছা নেই, প্রথমেই ঢুকিয়ে দিয়ে ক্যাজরা করাবে না, একটা রুমে দুজন করে ঢুকিয়ে দাও, দুজনের মধ্যে ক্যাজরা লাগিয়ে দাও, আগে সবাইকে মন পছন্দ মতন একটা একটা করে রুম দিয়ে দাও, সবাই খুশ, এবারে পরের জন যে আসবে তাকে বলে ভাই কিছু করার নেই, তুমি লেটে এসছো, তোমাকে পেয়ার আপ করতেই হবে। কিন্তু প্রথম থেকেই তুমি যদি হোস্টেল ওয়ার্ডেন হিসেবে প্রথমেই বলো না একটা রুমেই জবরদস্তি দুজন ঢোকো, অন্য রুম খালি আছে, তাহলে ওখানে ছাত্ররা বা ছাত্রীরা মারামারি শুরু করে দেবে, বলে স্যার আমাদেরকে খালি খালি রুম দিন, স্টুডেন্টস ওখানে মারামারি শুরু করে দেবে, খালি রুম পড়ে আছে, আপনি একটা রুমে দুজন করে জবরদস্তি ঢোকাচ্ছেন, ক্যাজরা করাচ্ছেন, ক্লিয়ার। তাহলে এরকম পেয়ার আপ হবে না, বিকজ দ্যাট উইল ক্রিয়েট রিপালশন, ঠিক আছে। সেই রিপালশনটা অ্যাভয়েড করার জন্য এটা কিন্তু লজিক্যালি ঠিক, একটা রুমে দুজন করে দেওয়ার কথা ওয়ার্ডেন কিন্তু লজিক্যালি ঠিক করছেন, কিন্তু ওয়ার্ডেন এই লজিক্যালি ঠিক করতে গিয়ে স্টুডেন্টসদের মধ্যে ঝামেলা করে দিচ্ছেন, স্টুডেন্টসরা ওয়ার্ডেনকে ধরে পিটিয়ে দিচ্ছে, হ্যাঁ না আর কি আছে, তাই বলবে রুম খালি আছে ভাই, তুমি আগে এসছো, তুমি প্রেফারেন্স পাবে, তুমি খালি রুম নিয়ে নাও, পরে যে আসবে তাকে দেখিয়ে দেওয়া হবে, দেখো একটা রুমে দুজন করে থাকতে হয়, সব রুম ভর্তি একটা করে, তোমাকে এখন পেয়ার আপ করতেই হবে,
তাহলে 1s2 2p2 কে হলো কার্বন, 1s2 2s2 তো ছিলই, 2p তে দুটো গেল। যখন 2p2 লিখছি তখন কিন্তু মাথায় বুঝছি দুটো আলাদা আলাদা পেয়ার আপ হয়নি, আনপেয়ার্ড ওয়েতে দুটো আছে। কার্বনের পরে যখন নাইট্রোজেন, নাইট্রোজেন ইলেকট্রনটা কোথায় যাবে, এগেন সেম স্পিনে আনপেয়ার্ড থাকবে, হুন্ড ফলো হচ্ছে। এর উপরের অরবিটালেও যাচ্ছে না, এর উপরেও যে 3s অরবিটাল আছে সেখানেও যাচ্ছে না, কারণ আউটবাউ ভায়োলেট হয়ে যাবে। আগে লোয়ার এনার্জি লেভেল কি ফুলফিল হয়েছে, লোয়ার এনার্জি লেভেলে এখনো একটা করে জায়গা আছে, হ্যাঁ কি না, তাহলে ফুলফিল হয়নি না। তাহলে লোয়ার এনার্জি লেভেলকে খালি রেখে হায়ার এনার্জি লেভেলে যাবেন, আউটবাউ ওখানে আটকাচ্ছে। লোয়ার এনার্জি লেভেলে কেমন করে ফুলফিল হচ্ছে, আনপেয়ার্ড ওয়েতে প্রথমে ফুলফিল হচ্ছে, প্রথমে পেয়ার আপ করছে না, কারণ হুন্ডস ওটাই বলছে। আর এবারে পাউলি বলবে যে আর জায়গা নেই, এবারে পেয়ার আপ করেই ফুলফিল হতে হবে, আর পেয়ার আপটা অপোজিট স্পিনে হতে হবে, না হলে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাবে। ক্লিয়ার, মাথায় ঢুকেছে তিনটে রুল কেমন করে গাইড হচ্ছে। কার্বনের পরের জন তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন হবে 1s2 2s2 2p3, এতদূর ক্লিয়ার। নাইট্রোজেনের পরের জন কে বলো, অক্সিজেন। অক্সিজেন যখন আসছে, অক্সিজেন ইলেকট্রনটা যখন আসছে তখন কি ওর কাছে আর কোনো অপশন থাকছে, এখন অক্সিজেন ইলেকট্রন এসে কি বলতে পারে, ওয়ার্ডেনকে ধরো বলতে পারে স্যার আপনার হায়ার এনার্জি লেভেলে 3s অরবিটাল ফাঁকা পড়ে আছে, আমাকে ওখানে দিন, আমি পেয়ার আপ করবো না। ওয়ার্ডেন তখন বলবে দেখো ভাই আমার ফার্স্ট ফ্লোর ভর্তি হয়েছে, সেকেন্ড ফ্লোরে ভর্তি চলছে, সেকেন্ড ফ্লোর যতক্ষণ না ভর্তি হবে আমি থার্ড ফ্লোরে কাউকে অ্যালট করবো না, তাহলে পলিসি মেনটেন হলো। তখন অক্সিজেন বলতে পারে ঠিক আছে এখানে তো অলরেডি সবাই একটা করে ঢুকে বসে আছে, তখন ওয়ার্ডেন আবার বলবে একটা করে থাকলে আমাদের ক্যাপাসিটি দুটো, তাই তোমাকে এখন থাকতে হবে। দুটো করে যদি ক্যাপাসিটি হয় তখন এই বলতে পারে আচ্ছা একেও যেভাবে দিয়েছেন জানলার দিকে মাথা করে, আমাকেও জানলার দিকে মাথা করে বেড দিন। তখন ওয়ার্ডেন এগেন বলবেন না আমাদের বেডের ওরিয়েন্টেশন ওরকম নেই, আমাদের বেডের ওরিয়েন্টেশন দরজার দিকে মাথা করে সেকেন্ড বেড, তুমি লেটে এসছো। ক্লিয়ার, অক্সিজেন ইলেকট্রনটা ফোর্থ ইলেকট্রনটা কেমন করে ভর্তি হলো, তিনটে রুলকে গাইড করা হলো, না হায়ার এনার্জি লেভেলে ওকে পাঠালো, না ওকে আনপেয়ার্ড ওয়েতে সেম স্পিন দিল, একই রকম ভাবে দিল, পেয়ার আপ তো হলো বাট সেম ওয়েতে স্পিন দিল না, অপোজিট স্পিনে প্রথমটাতে ঢোকালো। তাহলে অক্সিজেনের কনফিগারেশন কি হলো, 1s2 2s2 2p4। যখন 2p4 লিখছি তখন কি আমি বুঝছি যে ওই চারটি ইলেকট্রন কেমন করে আছে, 2p4 লিখে তো বুঝছি না, কিন্তু 2p4 মানে যে এটা আমাকে বুঝে নিতে হচ্ছে, স্পিন কেমন তার, অরবিটালের ক্যাপাসিটি কেমন। তাহলে অক্সিজেনের পরের জন কি আছে বল, ফ্লুওরিন 2p5, অপোজিট স্পিনে কিছু করার নেই, এখন আর উপরেও পাঠাতে পারবে না, সেম স্পিনও দিতে পারবে না, অপোজিট স্পিনে ঢুকতে হবে, ক্যাপাসিটি দুটো। 2p6 টা কে হলো, নিয়ন। তাহলে নিয়ন অফ দি কনফিগারেশন কি দাঁড়ালো, 1s2 নিয়নের কনফিগারেশন 10টা ইলেকট্রন যেখানে ঢুকছে, 1s2 2s2 2p6, এই 6টা ইলেকট্রন কিন্তু সেম এনার্জি লেভেলে আছে, n+l3 তেই বিলং করছে, সেম এনার্জি লেভেলে কিন্তু ডিফারেন্ট ভাবে স্পিন হয়ে আছে, ডিফারেন্ট স্পিনে অ্যালটেড হয়ে আছে, কিন্তু সেম এনার্জি লেভেলে আছে। তাহলে বলো নিয়নের আমরা জানি অক্টেট ফুলফিল, রাইট, নোবেল গ্যাস অক্টেট ফুলফিল। সো দেখে নেওয়া যাক সত্যি অক্টেট ফুলফিল কিনা। অক্টেটটা বলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন, এখানে তো ভ্যালেন্স শেলে 6টা দেখতে পাচ্ছি। ভ্যালেন্স শেল মানে কি, আউটার মোস্ট, সব থেকে বাইরের সব থেকে দূরের, সব থেকে বাইরেরটা তো এইটা, এখানে তো 6টা আছে, সো ভ্যালেন্স শেল বলা হচ্ছে, ভ্যালেন্স অরবিটাল নয়, এই পুরোটা মিলে শেল। সো ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন এসছে, 8টা, 2s এ 2টো, 2p তে 6টা, তাহলে ভ্যালেন্স শেলের টোটাল এলো 8টা ইলেকট্রন, দ্যাট ইজ অক্টেট ফুলফিল, নিয়নের অক্টেট ফুলফিল হল। ক্লিয়ার, নিয়ন অব্দি ক্লিয়ার। নিয়নের পরের জন্য যাচ্ছি, শর্মিষ্ঠা, সমাদ্রিতা, অদ্রিজা, কনফিগারেশন পার্টটা ক্লিয়ার। বেশ, 3s এর তাহলে বলো, একজন একজন করে জিজ্ঞেস করছি, নাও অদ্রিজাকে জিজ্ঞেস করছি 3s এর জন্য n+l কত হবে বলো। 3s অরবিটাল একটাই হয়, সেখানে n+l এর ভ্যালু বলো তাড়াতাড়ি। অদ্রিজা ফটাফট, n এর ভ্যালু কত 3s অরবিটালে, 3, আর s অরবিটাল মানে l এর ভ্যালু কত, l হচ্ছে 0, l হচ্ছে 0, তাই তো, l 0 1 2 3 এরকম হতে পারে, তাতে হবে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল, তাহলে 3 + 0 কত 3। আচ্ছা বলো, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, হ্যাঁ কি না, তাহলে 2p তেও n+l 3, 3s তেও n+l 3,
তাহলে 2p আর 3s এর তো এনার্জি সেম হওয়ার কথা টেকনিক্যালি, কারণ n প্লাস এল তো দুজনেরই সেম। যখন দুজনের n প্লাস এল সেম হয়ে যাবে তখন যার n কম তার এনার্জি কম। তাহলে এখানেও n প্লাস এল দুজনেরই সেম 3 3, n টা 2 এর কম, তাই 2p এর এনার্জি কম, 3s এর এনার্জি বেশি। 3s এর পরে 3p, 3p তে n প্লাস এল কত 3 প্লাস 1 দ্যাট ইজ 4, এর তো ক্লিয়ারলি বেশি। আচ্ছা এরপরে আসছে 3p এর পরে আসার কথা 3d, তাই তো? তারপরে আসার কথা 4s, সেখানে একটা কম্পারিজন আছে, দেখো আবার এই পুরোটা মিলিয়ে ইলেকট্রন গুলো কেমন করে ভর্তি হবে, এই পুরোটা মিলিয়ে কোন শেল, n ইকুয়াল টু 3 শেল, থার্ড শেল। তাহলে এবার দেখো নিয়ন অবধি ভর্তি হয়েছে, পরেরটা দেখবে ভালো করে। আচ্ছা এদের n প্লাস এলটাও করে নি, 3d এর n প্লাস এল কত 3 প্লাস 2, d মানে হচ্ছে l2, 3 প্লাস 2 5, 4s এর n প্লাস কত 4 প্লাস 0, তাহলে 4। ক্লিয়ার? 4 আর 5 এর মধ্যে কোনটা বেশি? 4 আর 5 এর মধ্যে 4 বেশি, তাহলে 5 বেশি। তাহলে সিকোয়েন্সটা কেমন হবে, প্রথমে এই অবধি তো ঠিক আছে, এরপর এই অবধি ঠিক আছে, তারপরে এইটার পরে 3d তে যাবে না 4s এ যাবে, সো এরপর ইলেকট্রন কিন্তু 4s এ যাবে, কারণ 4s এর n প্লাস l কম, দ্যাট ইজ 4, তার মানে ওর এনার্জি কম। আর 3d এর এনার্জি বেশি, কারণ ওর n প্লাস l 5। তার ইলেকট্রন কেমন করে ফুলফিল হবে দেখো, এই ড্রয়িংটাতে স্লাইটলি ভুল আছে। ভুলটা কি, 4s টা নিচে ড্র করার কথা ছিল, 3d তে উপরে ড্র করার কথা ছিল, কিন্তু আমি সিকোয়েন্সিয়ালি ড্র করতে গিয়ে বোঝালাম কেন এরকমটা হলো, তারপরে কারেক্ট ডায়াগ্রাম ড্র করছি, আসছি সেটাতে। নিয়নের পরের জন কত বলো, সোডিয়াম। সোডিয়াম নিয়নের পরে, সো নিয়ন অবধি হচ্ছে 1s2 2s2 2p6, সোডিয়াম 3s1, ইয়েস অর নো? ম্যাগনেসিয়াম 3s2, এই অবধি কিন্তু ফুলফিল আছে। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, উপায় নেই 3p1, অ্যালুমিনিয়ামের পাশে সিলিকন 3p2, আনপেয়ার্ড ওয়েতে ভর্তি হচ্ছে সেম স্পিনে। ফসফরাস 3p3, সালফার উপায় নেই আর পেয়ার আপ করতেই হবে অপোজিট স্পিনে 3p4, ক্লোরিন অপোজিট ওয়েতে পেয়ার আপ করতেই হবে উপায় নেই 3p5, আর্গন অপোজিট ওয়েতে পেয়ার আপ করতেই হবে উপায় নেই 3p6। এরপর আছে পটাশিয়াম, পটাশিয়ামের কাছে অপশন আছে এইখানে বা এইখানে, এইখানে n প্লাস l কম, তাই পটাশিয়াম 3d কে খালি রাখবে, যদিও 3d কিন্তু নিউক্লিয়াসের কাছে, কারণ শেল 3 এ আছে ওটা, বাট ওকে টপকে পটাশিয়াম যাবে 4s1 এ, ক্যালসিয়াম 4s2। ক্লিয়ার? তার মানে ভেতরের শেলকে খালি রেখে ইলেকট্রন বাইরের শেলে আগে যায়, কারণ বাইরের শেলের এনার্জি কম, ভেতরের শেলে এনার্জি বেশি, তাই খালি থাকবে। বাইরের শেল এবার ভর্তি, 4s এর পরে কি আসে 4p, একই না? 4p এর n প্লাস এলটা চেক করে নেওয়া যাক। 4p এর n প্লাস এল হচ্ছে 4 প্লাস 1 কত, এখন বলে এটাও 5 এটাও 5, n কার কম 3d, তাই 4s এর দুটো ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, প্রথম ইলেকট্রনটা গেছে পটাশিয়ামে, তারপরেরটা গেছে ক্যালসিয়ামে, তো 4s1 and then followed by 4s2 ক্যালসিয়াম। এরপরে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনটা কোথায় ঢুকবে 4p তে না 3d তে, এটারও n ইকুয়াল n প্লাস l 5, এটারও n প্লাস l 5, কিন্তু এটার n কম 3d কম, তাই 4p থেকে ক্লিয়ারলি 3d এর এনার্জি কম। তাই এবারে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক 3d হয় ভর্তি হবে। তার মানে 3d যখন ভর্তি হচ্ছে তখন কিন্তু তার 4s অরবিটাল আগে থাকতেই ভর্তি হয়ে বসেছিল, 3d পরে ভর্তি হয়েছে, কারণ ওর এনার্জিটা কম ছিল, ওর এনার্জি বেশি ছিল 4s এর থেকে, তাই 4s আগে ভর্তি হয়েছে, তারপরে 3d ভর্তি হয়েছে। তাহলে দুটো প্রিন্সিপাল n প্লাস l রুলে, একটা হচ্ছে n প্লাস l রুলের ভ্যালু কম হলে, n প্লাস l এর ভ্যালু যার কম সেটা এনার্জি কম, সেখানে আগে ইলেকট্রন ভর্তি হবে অ্যাকর্ডিং টু হুন্ড এন্ড পাউলি। যদি n প্লাস l সেম সেম হয়ে যায় তাহলে যার n কম তার এনার্জি কম, সেখানে আগে ভর্তি হবে অ্যাকর্ডিং টু হুন্ড এন্ড পাউলি। ক্লিয়ার কেমন করে ভর্তির অর্ডার? এই ভর্তির অর্ডারটাকে এরকম একটা স্ক্রুয়ের থ্রু দিয়ে শেখানো হয়, পরপর যদি সিকোয়েন্সটা ফলো করো, যদিও খুব একটা কাজে লাগে না এটা, তো ইনিশিয়ালি দেখতে পারো খেয়াল, এই যে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s,
4d 5p 6s, সেই অর্ডারে ইলেকট্রন গুলো ভর্তি হবে। ঠিক আছে, এই অর্ডারে ইলেকট্রন গুলো কি হবে, একে একে ভর্তি হবে। সেই অর্ডারটা মুখস্থ রাখতে পারো চাইলে, অথবা সিকোয়েন্স ওয়াইজও মনে রাখতে পারো। কনফিগারেশন কেমন করে ভর্তি হচ্ছে ক্লিয়ার? তাহলে এবার ডাইরেক্টলি কনফিগারেশন প্র্যাকটিসে ঢুকে যাব, কয়েকটা কনফিগারেশন প্র্যাকটিস করব। শর্মিষ্ঠা তোমার ক্লিয়ার কিনা বলবে, অদ্রিজা তোমার ক্লিয়ার কিনা বলবে। শর্মিষ্ঠা এবং অদ্রিজা, ওকে। সমাজিত তোমারও ক্লিয়ার হোপফুলি? ফাইন, আমরা তাহলে কয়েকটা কনফিগারেশনে ঢুকে যাচ্ছি। সো দিস ইজ দ্য অর্ডার, দেখে নাও অর্ডারটা কেমন করে আছে। 1s, 1s এর পরে 2s, n প্লাস l গুলো ফটাফট ক্যালকুলেট করো। 1s এর জন্য কত? n প্লাস l, 1 প্লাস 0 1, 2s এর জন্য কত? 2 প্লাস 0 2, 2p এর জন্য কত? 2 প্লাস 1 3, 3s এর জন্য কত? 3 প্লাস 0 3, 3p এর জন্য কত? 3 প্লাস 1 4, তারপরে 3d নেই কিন্তু, দেখো 3d পরে আছে, আগে 4s ঢুকে গেছে। 4 প্লাস 0 4, এরপরে আসছে 3d, 3 প্লাস 2 5, তারপরে 4p 4 প্লাস 1 5, 4p এর পরে আসছে 5s 5 প্লাস 0 5, তার মানে 5 এর দেখো তিনটে আছে, তিনটেই 5, কিন্তু 3 কম, তাই ওর এনার্জি কম। 4 একটু বেশি, ওর এনার্জি বেশি। 5 একটু বেশি, ওর এনার্জি আরো বেশি। 5s এর পরে কে ঢুকছে? 5p নয়, 5s এর পরে আছে 4d, কারণ ওর 4 প্লাস 2 দ্যাট ইজ 6, আর 5p হচ্ছে 5 প্লাস 1 দ্যাট ইজ 6, দুটো 6 এর মধ্যে 4 কম, তাই 4d আগে ঢুকছে। তাহলে সিকোয়েন্স কিরকম মনে রাখতে হবে? এটা 1s 2s 2p 3s 3p, নো 3d, 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে নো 5p 4d, তারপরে 5p। ঠিক আছে, ক্লিয়ার? 1s হচ্ছে ফার্স্ট শেল, 2s 2p নিয়ে সেকেন্ড শেল, 1s হচ্ছে ফার্স্ট শেল। আচ্ছা 3s 3p 3d এই তিনটে নিয়ে থার্ড শেল, 4s 4p 4d এইটা নিয়ে ফোর্থ শেল। যদিও সবকটা শেলে কিন্তু সেম সিকোয়েন্সে ঢুকছে না, একইভাবে 5s 5p 5d 5f পুরোটাকে নিয়ে হবে ফিফথ শেল, কিন্তু শেলে কি ওই হিসাবে ঢুকছে? শেলের হিসাবে কিন্তু ঢুকছে না। 1s 2s অব্দি ছিল, তারপরে কিন্তু 3s 3p থার্ড শেল ঢুকেছে, তারপরে ফোর্থ শেল চালু হয়ে গেছে 3d কে ফাঁকা রেখেই, তারপরে 3d ভর্তি হয়েছে থার্ড শেলের, আবার তারপরে 4p ভর্তি হয়েছে, তারপরে 5s ভর্তি হয়ে গেছে, 4d 4f সব ফাঁকা পড়ে আছে। সো অ্যাকচুয়ালি ফোর্থ শেলে এখানে একটা 4f ও প্রেজেন্ট আছে, 4s 4p 4d একটা 4f ও প্রেজেন্ট আছে, ওটা নিয়ে হচ্ছে ফোর্থ শেল। সো ক্লিয়ার কেমন করে এনার্জি সিকোয়েন্সটা ভর্তি হয়েছে? ভেরি গুড। কনফিগারেশন ভর্তি করা শুরু করছি, স্টার্টিং উইথ হাইড্রোজেন। হাইড্রোজেনের কনফিগারেশন বলো তাহলে। 1s এ একটাই, দ্যাট ইজ 1s1। হিলিয়াম 1s এ দুটো, 1s2। তারপরে লিথিয়াম 1s2 2s1 2s1। বেরিলিয়াম 1s2 2s2। বোরন 1s2 2s2 2p1 2p1। কার্বন 1s2 2s2 2p2 কার্বন। তারপরে নাইট্রোজেন 1s2 2s2 2p3 নাইট্রোজেন, সবই আনপেয়ার আছে কিন্তু এখনো। তারপরে নাইট্রোজেনের পরে অক্সিজেন 1s2 2s2 2p4, উপায় নেই পেয়ার আপ হবে, আপার লেভেলে যাবে না। তারপরে ফ্লুরিন 1s2 2s2 2p5 ফ্লুরিন। তারপরে নিয়ন 1s2 2s2 2p6 নিয়ন। তারপরে সোডিয়াম, এতদূর অব্দি নিয়ন অব্দি ভর্তি হয়ে আছে, তাই নিয়ন লিখে দিলাম 3s1। তারপরে ম্যাগনেসিয়াম নিয়ন অব্দি ভর্তি আছে 3s2।
তারপরে অ্যালুমিনিয়াম নিয়ন অব্দি ভর্তি আছে 3s2 3p1। তারপরে সিলিকন নিয়ন অব্দি ভর্তি আছে 3s2 3p2 আনপেয়ার্ড হয়েছে। সিলিকনের পরে ফসফরাস নিয়ন অব্দি ভর্তি আছে 3s2 3p3 এরকম। ফসফরাসের পরে সালফার নিয়নের পরে 3s2 3p4 সালফারের পরে কি আছে বল? ক্লোরিন 3s2 3p5। তারপরে আর্গন 3s2 3p6। পটাশিয়াম আর্গন অব্দি ভর্তি। তারপরে 4s1 ক্যালসিয়াম 4s2। তারপরে 3d স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আসছি, আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। তারপরে 4p গ্যালিয়াম জার্মেনিয়াম। তারপরে এটা কি আছে? আর্সেনিক। তারপরে সেলেনিয়াম ব্রোমিন ক্রিপ্টন 4p অব্দি ক্রিপ্টন ভর্তি হলো। এন্ড তারপরে একই হয় 5s 4d 5p তিনটে ভর্তি হবে। কনফিগারেশন কেমন করে হচ্ছে ক্লিয়ার করতে পারবে তো? তাহলে একটা কনফিগারেশন সবাই করে ফেলো, দেখি লিখে ফেলো। অ্যাটমিক নাম্বার কনফিগারেশন কেমন করে তাহলে করছি আমরা? প্রথমে জানছি অ্যাটমিক নাম্বার, প্রথমে জানতে হবে অ্যাটমিক নাম্বার। এফির অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। এফির কত অ্যাটমিক নাম্বার? 26। 26 এ অ্যাটমিক নাম্বার মানে 26 টা প্রোটন আছে, মানে 26 খানাই ইলেকট্রন আছে। তাহলে 26 খানা ইলেকট্রনকে ভর্তি করো, 26 খানা ইলেকট্রন তাহলে ভর্তি করো। কেমন ভাবে ভর্তি হবে বলো? স্টার্টিং উইথ এফি কয়েকটা করে নেওয়া যাক। 26 টা ইলেকট্রন গুনতে গুনতে ভর্তি করতে হবে 1s থেকে। 1s এ দুটো, 2s এ দুটো, 2p তে 6টা 10টা হয়ে গেল। 3s এ দুটো, 3p তে 6টা 18টা হয়ে গেল। তারপরে 4s না 3d? আগে 4s এর দুটো 20টা হলো, তাহলে পড়ে আছে 6টা 3d 6। এফি ক্লিয়ার? আর একটা করে ফেলো। ক্যালসিয়াম 1s এর দুটো, 2s এর দুটো, ক্যালসিয়াম হচ্ছে এফি হচ্ছে 26 ছিল, ক্যালসিয়াম হচ্ছে 20, 20টা প্রোটন মানে 20টা ইলেকট্রন। 20টা ইলেকট্রনকে 2s2 2p6 3s2 3p6 4s2 দ্যাটস ইট। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আগেরটাতেও এবং এটাতেও দেখো 3s 3p 3d তিনটেই প্রেজেন্ট আছে আগেরটাতে আয়রনে, কিন্তু 4s এ শুরু হয়ে গেছে। 4s শুরু হয়ে যাওয়া মানে আমরা লিখিনি যদিও, বাট 4 এর বাকিগুলো প্রেজেন্ট আছে। কারণ লিখছি না, কারণ সেগুলোতে 0 আছে, ইলেকট্রন নেই তাই লিখছি না। তার মানে এই নয় যে প্রেজেন্ট নেই। 4 শুরু হয়ে যাওয়া মানে 4 শেল শুরু হয়ে যাওয়া মানে বাকি শেল প্রেজেন্ট আছে। একইভাবে এখানেও 3p চলছে, তার মানে এর 3d প্রেজেন্ট আছে, এর 4s ও প্রেজেন্ট আছে। সরি 4s তো ছিলই, এর 4p ও প্রেজেন্ট আছে, এর 4d ও প্রেজেন্ট আছে, এর 4f ও প্রেজেন্ট আছে, বাট দিস আর লিখছি না, ইনসিগনিফিকেন্ট। কেন? কারণ এখানে ইলেকট্রন নেই। ঠিক আছে? সবগুলোই কিন্তু 3 শেল চালু হয়ে গেছে মানে 3s সব প্রেজেন্ট আছে, 3s 3p 3d সব প্রেজেন্ট। 4 শেল চালু হয়ে গেছে মানে 4s 4p 4d 4f সব প্রেজেন্ট আছে। আমরা লিখছি না শুধু, কারণ ওগুলোতে ইলেকট্রন নেই। ঠিক আছে? একটা করো, ফসফরাস করো। ফসফরাস হচ্ছে 15, 1s2 2s2 2p6 3s2 3p3 দেখো 15টা হয়ে গেছে। সো অবভিয়াসলি 3p3 অবধি হয়ে আছে মানে এর 3d আছে 0। এখানে কিন্তু 4s লিখবো না, এর কিন্তু 4s নেই, কারণ এর 4 শেল শুরুই হয়নি। এর কিন্তু 3 শেলই চলছিল, 3d অবধি আছে, 3d টা ফাঁকা আছে। এর 4s আছে এটা কিন্তু বলতে যাব না, কিন্তু যার 4 শুরু হয়ে গেছে তার অবশ্যই বলবো 4s 4p 4d 4f টাও আছে। ঠিক আছে? আর একটা করে নাও, ফর এক্সাম্পল সোডিয়াম
11 সোডিয়ামের 11টা 1s2 2s2 2s2 2p6 3s1 সো 3s1 মানে অবভিয়াসলি 3p ও আছে 3d ও আছে, সেগুলো ভর্তি নেই। 1s অবধি 3s1 অবধি ভর্তি আছে, বাকিগুলো ভর্তি নেই। ক্লিয়ার? তাহলে কনফিগারেশন অনলাইনে যারা আছে একটু রেসপন্স করো। আমরা এবারে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেবিলিটি দেখবো এবং তার জন্য দুটো কেস স্টাডি করব। অনলাইনে যারা আছে একটু বলো ক্লিয়ার কিনা। অদ্রিজা তোমার ক্লিয়ার? সমাজিতা, অদ্রিজা, ফাইন। শর্মিষ্ঠা ক্লিয়ার তো? চলে আসছি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেবিলিটি। 5টা ডি অরবিটালকে ড্র করা হয়েছে। যদি কোনো সিচুয়েশনে দেখতে পাওয়া যায় যে 5টাতেই একটা করে আনঅ্যাপিয়ার্ড ইলেকট্রন তৈরি হয়েছে, ঢুকেছে, যে D5 কনফিগারেশন তৈরি হয়েছে, তাহলে ওই কনফিগারেশনটা হাইলি স্টেবল হয়। কারণ ইলেকট্রন গুলো সবকটাতে একটা একটা করে ঢুকেছে, ঢোকার ক্যাপাসিটি সবকটাতে দুটো দুটো করে, মানে টোটাল ক্যাপাসিটি 10টা, এন্ড সবকটাতে একটা 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 করে ঢুকে 5টা ক্যাপাসিটি ফুলফিলড হয়েছে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাফ ফিল্ড হয়েছে, যা ক্যাপাসিটি তার হাফ ফিল্ড হয়েছে, প্রত্যেকটাতে একটা 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 করে ঢুকে। এই হাফ ফিল্ড কনফিগারেশন হাইলি স্টেবল কনফিগারেশন। তাই কোনো কনফিগারেশন যদি হাফ ফিল্ড হয় সে স্টেবল হবে। কেউ যদি হাফ ফিল্ডের থেকে একটু কম হয় সে চেষ্টা করবে হাফ ফিল্ড কনফিগারেশনটাকে সামহাও অ্যাচিভ করে স্টেবিলিটি নিয়ে আসতে। হাফ ফিল্ড কনফিগারেশন কেন স্টেবল সেটাতে পরে আসছি, আগে দেখে নিই যেটা স্টেবল। ঠিক আছে, ক্লিয়ার? সো এখানেও এগুলো সবই হাফ ফিল্ড কনফিগারেশন, এন্ড হাফ ফিল্ড কনফিগারেশনের জন্য এরা কি পাচ্ছে? স্টেবিলিটি পাচ্ছে। সো এবার কোশ্চেন হচ্ছে হাফ ফিল্ডে কি এমন হচ্ছে, এটা DA5 এর জন্য একবার দেখে নি। যদি P হয় তাহলে P তে থাকে ক্যাপাসিটি 6টা, কিন্তু P3 যদি কনফিগারেশন হয় তাহলে P3 কনফিগারেশনটাও আবার হাফ ফিল্ড কনফিগারেশন। দেখে নাও, 3টে অরবিটাল, P মানেই 3টে, প্রত্যেকটাতে একটা করে আনঅ্যাপিয়ার্ড। সো এটা এগেন হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড মানে জরুরি নয় যে 5টাই হতে হবে, যতগুলো অরবিটাল প্রত্যেকটাতে একটা করে আনঅ্যাপিয়ার্ড থাকা মানেই হাফ ফিল্ড কনফিগারেশন। আর হাফ ফিল্ড কনফিগারেশন ইজ হাইলি স্টেবল কনফিগারেশন। সো কেন স্টেবল এবার দেখে নেওয়া যাক। দুটো পয়েন্ট থেকে স্টেবল। পয়েন্ট নাম্বার 1, কনফিগারেশনটা দেখলেই বুঝতে পারছো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে সবকটা ইলেকট্রন। দেখলেই বুঝতে পারছো প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন সুন্দরভাবে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। অর্থাৎ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন দ্য অরবিটাল। যে কোনো কিছুতে সিমেট্রি থাকলে সেটা স্টেবল হয়। তাই সিমেট্রিক্যাল মানে স্টেবিলিটি আছে। P তেও সবকটাতে একটা করে ইলেকট্রন, 3টে অরবিটাল, সবকটাতে একটা করে ইলেকট্রন, ইউনিফর্মলি। সিমেট্রিক্যালি মানে বেসিক্যালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ঠিক আছে, সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে স্টেবিলিটি পাওয়া যাবে। সো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলে 1 নাম্বার স্টেবিলিটি। আর 2 নাম্বার স্টেবিলিটির কারণটা ভালো করে দেখবে। 2 নাম্বার স্টেবিলিটির কারণ, ধরো তুমি চোখ বন্ধ করলে আর এই দুটো ইলেকট্রনের মধ্যে কেউ তাদের পজিশন অল্টার করে নিল, তুমি কি ধরতে পারবে? অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের কাছে পুরো কনফিগারেশনকে ডিস্টার্ব না করে অন্যান্য অরবিটালে শিফট হওয়ার চান্স আছে, ডিলোকালাইজ করার চান্স আছে। অর্থাৎ এই ইলেকট্রনটা চাইলে এইখানেও আসতে পারে, এইখানেও আসতে পারে, এইখানেও আসতে পারে, এইখানেও আসতে পারে, এন্ড তার সঙ্গে পজিশনকে এক্সচেঞ্জ করে নিতে পারে। এন্ড কনফিগারেশনে তাতে কি D5 থেকে D6 হয়ে যাবে, D4 হয়ে যাবে। সো কনফিগারেশনকে, এনার্জিকে আনডিস্টার্বড রেখে ইলেকট্রন গুলো যদি আনঅ্যাপিয়ার্ড অবস্থায় সেম স্পিনে থাকে অ্যাকর্ডিং টু হুন্ড রুল, তাহলে তারা একে অপরের পজিশন এক্সচেঞ্জ করতে পারে। দ্যাট ইজ ডিলোকালাইজেশন আসে। ডিলোকালাইজেশন মানে ইলেকট্রন গুলো এক জায়গায় বসে না থেকে মামার বাড়ি, কাকার বাড়ি, পিসির বাড়ি, জেঠুর বাড়ি ঘুরতে যেতে পারে, এন্ড তাতে ওভারঅল কনফিগারেশনের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো মুভ করতে পারছে, মুভমেন্ট পাচ্ছে, ঘুরতে পারছে, দ্যাট ইজ দ্য ডিলোকালাইজেশন করতে পারছে। ওভারঅল সিস্টেমে তাদের ওভারঅল কনফিগারেশনে কোনো চেঞ্জ হচ্ছে না, এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না, এট দ্য সেম টাইম সিমেট্রিক্যালি তারা অ্যারেঞ্জ হয়ে আছে। সেই কারণের জন্য এই কনফিগারেশন হাফ ফিল্ড কনফিগারেশন, এখানেও সেটা হতে পারে। এরা নিজেদের মধ্যে পজিশন এক্সচেঞ্জ করতে পারে, যে কেউ যে কারোর সাথে পজিশন এক্সচেঞ্জ করতে পারে, তাতে কনফিগারেশনে কোনো চেঞ্জ হবে না এবং সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। সো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড এই দুটো কনফিগারেশন হাইলি স্টেবল কনফিগারেশন। ফুল ফিল্ড হলো কেমন হবে দেখে নাও। সো একটা ফুল ফিল্ড কনফিগারেশন D5D দেখাচ্ছি, D10 দিয়ে। সো ডি অরবিটাল মানে 5টা অরবিটাল থাকে, D10 মানে কেমন করে ফুলফিল হচ্ছে দেখো, দুটো দুটো করে প্রথমেই ভরে দেবে না, প্রথমে একটা একটা করে ভরবে, এটা হাফ ফিল্ড।
তারপরে D10 কনফিগারেশন মানে এবার ফুলফিলড হলো। তাহলে এই ফুলফিলড কনফিগারেশনে দেখো যাদের আপ স্পিন তারা এক্সচেঞ্জ করতে পারে পজিশন উইথ অ্যানাদার আপ স্পিন, হ্যাঁ কি না? এরা এক্সচেঞ্জেবল, ইয়েস অর নো? যাদের টপ স্পিন আপ স্পিন আছে, ক্লকওয়াইজ স্পিনে আছে, ক্লকওয়াইজ স্পিনের ইলেকট্রন গুলো অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনের সাথে পজিশন চেঞ্জ করতে পারবে না, নো ডাউট, কিন্তু ক্লকওয়াইজ স্পিনে যে পাঁচটা আছে তারা অন্য পাঁচটা ক্লকওয়াইজ স্পিনের সঙ্গে পজিশন নিজেরা চেঞ্জ করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনের পাঁচটাও অ্যান্টি ক্লকওয়াইজরাও নিজেরাও পজিশন চেঞ্জ করতে পারে। তাহলে এখানেও এক্সচেঞ্জেবল পজিশন এখানে এক্সচেঞ্জ হতে পারে উইদাউট ডিস্টার্বিং দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। D10 D10ই থাকবে, অন্য কিছু চেঞ্জ হবে না। যারা ক্লকওয়াইজ স্পিনে আছে তারা ক্লকওয়াইজ স্পিনের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করবে, যারা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে আছে তারা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করবে। এন্ড দ্বিতীয় রিজন যেটা সেটাও এখানেই আছে, সেটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সবকটাতেই দুটো করে, সবকটাতেই একটা করে, দিস আর দা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তাহলে পি এর জন্য সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন এবং পজিশন এক্সচেঞ্জেবল ধরলে P6 কনফিগারেশনটা এগেন ফুলফিলড কনফিগারেশন এন্ড স্টেবল কনফিগারেশন। এরা আপ স্পিনে আছে, এরা ডাউন স্পিনে আছে, এন্ড সেই কারণে এটা এগেন সিমেট্রিক্যাল। এন্ড আপ স্পিন গুলো আপ স্পিনের সঙ্গে, ডাউন স্পিন গুলো ডাউন স্পিনের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ করতে পারে উইদাউট ডিস্টার্বিং দ্য সিমেট্রি এন্ড দ্য কনফিগারেশন। ক্লিয়ার এতদূর অবধি? তাহলে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন দুটো পয়েন্ট থেকে হাইলি স্টেবল, সিমেট্রিক্যাল, আর পজিশনটা তাদের এক্সচেঞ্জেবল, দ্যাট ইজ তারা ডিলোকালাইজ করতে পারে উইদাউট ডিস্টার্বিং দ্য কনফিগারেশন। সো এখান থেকে এবার ক্রোমিয়াম আর কপার এই দুটো কেসকে আমরা একটু ডিসকাস করব। ক্রোমিয়ামের হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 24। ইলেকট্রনটাকে ভরে নি, 1s1 1s2 ভরার প্যাটার্নটা খেয়াল করবে। 1s এ একটা আগে আনপেয়ার হলো, পরের একটা আনপেয়ার এসে পেয়ার আপ করলো অপোজিট স্পিন নিয়ে। 2s1 তারপরে 2p তে যাবে না, 2s2 লোয়ার এনার্জি লেভেল ভর্তি হবে, তারপরে 2p1 2p2 2p3 একটা একটা করে আনপেয়ার থাকবে উইথ প্যারালাল স্পিন, সেম স্পিন, হুন্ড রুল। তারপরে অপোজিট স্পিনে পেয়ার আপ হবে পাউলি, তারপরে নেক্সট এনার্জি লেভেলে যাবে আউ বাউ, 3s2 হলো কি হবে 3p1 2 3, তারপরে 4 5 6 4 5 6, তারপরে আসবে 4s। তারপরে ক্রোমিয়াম যেহেতু টোটাল 24টি ইলেকট্রন আছে সেটা সিচুয়েশন দাঁড়াবে, দেখে নাও গুণে 24টা আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 3d4 এর দিকে তাকালে এটা হাফ ফিল্ডের থেকে একটা কম ইলেকট্রন আছে, 1 less electron than half filled। হাফ ফিল্ডের থেকে একটা ইলেকট্রনই কম আছে ক্রোমিয়ামে। 3d5 হয়ে গেলেই হাফ ফিল্ড হয়ে যেত, বাট সামহাউ 3d4 এ আটকে গেছে, 24টি ইলেকট্রন যেহেতু আছে, ইলেকট্রনের আর নেই ইলেকট্রন। তাই হাফ ফিল্ড কে অ্যাচিভ করার জন্য, হাফ ফিল্ড যেহেতু হাইলি স্টেবিলিটি দেয়, হাফ ফিল্ড কে অ্যাচিভ করার জন্য এর কনফিগারেশনটা 4s2 3d4, বাকিটা অ্যাজ ইট ইজ থাকবে, বাট 4s2 3d4 কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে, 4s1 3d5 হয়ে যাবে। মানে কি হলো, মানে হাফ ফিল্ড কনফিগারেশন কে অ্যাচিভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d নিজের ভ্যাকেন্ট অরবিটালে ডেকে নিল, তাই 4s এ হয়ে গেল 1, এখন 4s এ একটা ইলেকট্রন আছে, আর 3d তে চলে গেল একটা ইলেকট্রন, 3d পেয়ে গেল হাফ ফিল্ড। এন্ড তাতে 4s এর বিশাল কিছু ঝামেলা হলো না। কি সুবিধা হলো, 4s কেন দিল? 4s দেখো একটা ইলেকট্রন রিপালশন ঝেলছিল এমনিতেই, দুটো ইলেকট্রন 4s এ ঢুকে আছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ছিল, 4s এ যেই একটা চলে গেল তাতে 4s এর নিজস্ব রিপালশন কমে গেল, তাই 4s নিজেরটা দিয়ে দিতে ইন্টারেস্টেড হলো। আর কাকে দিল? এমন একজনকে দিল যে হাফ ফিল্ড পেলো, ফালতু জায়গাতেও দিল না। তার মানে ওভারঅল সিস্টেম, ওভারঅল অ্যাটম বেশি স্টেবিলিটি পেলো দুটো পয়েন্ট থেকে। 4s এর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কমেছে, এন্ড তার ফলে 3d তে হাফ ফিল্ড এসছে। এই দুটো পয়েন্ট থেকে যেহেতু স্টেবিলিটি পাওয়া গেল, তাই যদিও এক্সপেক্টেড কনফিগারেশন হওয়ার কথা ছিল যদি সিকোয়েন্সিয়ালি ভরি, পাউলি হুন্ড আউটবাউ এগুলো মেনে, 4s এ দুটো তারপরে 3d তে চারটে, বাট অ্যাকচুয়ালি হয়ে যাবে 4s এ একটা 3d তে পাঁচটা। কপারের জন্য সেম জিনিসটা হবে, কপার 29 মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, again 3d9 একটা কম দেন ফুলফিল্ড, 1 less than 3d10 হয়ে গেলেই 3d তে 5টা অরবিটাল 10টা ধরতে পারে, 1 less than ফুলফিল্ড। তাহলে এখানেও কি হবে বল, এখানেও 4s থেকে একটাকে ও ডেকে নেবে,
and 3D কে ফুলফিল করবে, তাতে 4s1 হয়ে যাবে, 3D 10 হয়ে যাবে। এতে সুবিধা কি হলো, 4s again ইলেকট্রন ইলেকট্রন রিপালশন থেকে বেঁচে গেল, আর 3D তে ফুলফিলড এসে গেল। দ্যাট ইজ এখন কি হবে সিচুয়েশনটা কপারের জন্য কিরকম হচ্ছিল দেখো, 4s2 and 3D 9, 1 2 3 4 5, প্রথমে আনপেয়ার্ড ওয়েতে, তারপরে পেয়ার আপ করেছে 6 7 8 9, এখানে আটকে গেছে, আর নেই ইলেকট্রন, কপারের 29। সো এখানে দেখতেই পাচ্ছ সিমেট্রিক্যাল হচ্ছে না, একটা ইলেকট্রন পেয়ে গেলে সিমেট্রিক্যাল হয়ে যেত, পজিশন গুলো এক্সচেঞ্জেবল হয়ে যেত, ফুলফিলড স্টেবিলিটি পেয়ে যেত। তাই এগেন 4s কে রিকোয়েস্ট করবে, ভাই আবার তোর একটা ইলেকট্রন দে, এন্ড 4s1 হয়ে যাবে। 4s বলে ঠিক আছে নিয়ে যা, আমার তো একটা ঘরেই দুজনে মিলে মারামারি করছিল, রিপালশনটা একটু কম হবে, আর তুইও ফুলফিলড পেয়ে যাবি। তুমি এখানে জিজ্ঞেস করতে পারো স্যার 4s তো নিজের রিপালশনকে বাঁচালো, কিন্তু 3D র ওই ইলেকট্রনটা যে একলা ছিল ও তো রিপালশনটাকে ফেস করলো। দেখো নেট রিপালশনে কোনো চেঞ্জ হয়নি, যে রিপালশনটা 4 এ ছিল সেম রিপালশন এখন 3D তে শিফট হয়ে গেছে, তাহলে নেট রিপালশনের পয়েন্ট থেকে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিন্তু যেটা সুবিধা পেয়ে গেছে 3D এতে ফুলফিলড পেয়ে গেছে। নেট রিপালশনে কোনো চেঞ্জ নেই, রিপালশনটা 4s এর ঘরে ছিল, রিপালশনটা 3D তে শিফট হয়েছে, কারণ ইলেকট্রনটা 3D তে শিফট হয়ে গেছে। তো রিপালশনের পয়েন্ট থেকে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিন্তু যে ইমপ্রুভমেন্টটা পেয়েছে এটা করাতে এটা ফুলফিলড স্টেবিলিটি পেয়ে গেছে। আর 4s টাও ফুলফিলড ছিল, সেখান থেকে হাফ ফিল্ড হয়েছে, সো এখানে হাফ ফিল্ড ফুলফিলড স্টেবল। তো এই কারণের জন্য এদের কনফিগারেশন একটু চেঞ্জেস আসে, এই দুটোকে খেয়াল রাখতে হবে, 4s1 35 আর 4s1 3D 10। ক্লিয়ার? মাথায় ঢুকে আছে পুরো? যারা অনলাইনে আছে রেসপন্স করে বলো সব মাথায় ঢুকেছে কিনা, কোথাও কোনো ডাউট আছে কিনা। এখানে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার শেষ হচ্ছে, আমরা একটু অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করব এরপরে। বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচারটা কিরকম গ্রুপে একটা ছবি পাঠিয়ে দেবো। বেসিক্যালি শেল বলে কিছু নেই, অরবিটালটা আছে, কিন্তু কেমন ভাবে অরবিটালটা আছে, ধর নিউক্লিয়াস, এটা ফর এক্সাম্পল জিনিসটা এরকম ভাবে আছে অনেকটা, ধর নিউক্লিয়াস এখানে আছে, ঠিক আছে, নিউক্লিয়াসের চারপাশে প্রথমে ইমাজিন করেছিলাম একটা শেল আছে, সেটা রাফলি শেল ড্র করছি, বাট এরকম শেল ইলেকট্রনটা নেই। বেসিক্যালি নিউক্লিয়াস থেকে পুরো শেল অবধি এই রিজিয়নটা জুড়ে ইলেকট্রন ক্লাউডটা আছে, পুরো রিজিয়নটা জুড়ে ইলেকট্রনের ক্লাউড আছে, নেগেটিভ চার্জের ক্লাউড অ্যাজ আ স্টেশনারি ওয়েভ পুরো রিজিয়নটা জুড়ে। এই বর্ডারে এই ক্লাউডের ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়ে আছে, বাকি জায়গাতে ক্লাউডটা ফাঁকা ফাঁকা একটু, মানে অতটা ডেন্স নয়। এইখানটা বর্ডারে যেখানটাকে শেল ইমাজিন করা হচ্ছিল, সেই বর্ডার বরাবর ডেনসিটিটা কি, বাকি ফাঁকা এইগুলোতে ডেনসিটি কম এই জায়গাগুলোতে, কিন্তু ইলেকট্রন ক্লাউড এখানেও ছড়িয়ে আছে। পুরো জায়গাটা জুড়ে ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ক্লাউডটা ছড়াতে 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 যে জায়গাটাকে শেল বলা হচ্ছিল ওইখানে গিয়ে ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়েছে। এটা ধর ফার্স্ট শেল হলো। এবারে সেকেন্ড শেল, মানে এরপরে আবার ডেনসিটি আছে, ইলেকট্রন ডেনসিটি আবার আছে, কিন্তু আবার কমে গেছে ডেনসিটি, কমতে কমতে আবার যেখানে সেকেন্ড শেলের লোকেশন সেইখানে গিয়ে ডেনসিটি আবার ম্যাক্সিমাম হয়েছে। মানে এই দুটো শেলের মাঝের জায়গাটাতে হালকা ইলেকট্রন ডেনসিটি আছে, কমে যাচ্ছে, আবার এই সেকেন্ড শেলে গিয়ে ইলেকট্রনের ডেনসিটি আবার ম্যাক্সিমাম হচ্ছে। এইভাবে ইলেকট্রন গুলো আছে ওয়েভ ফর্মে। তার মানে পুরো এই জায়গাটা ফাঁকা নয়, এই জায়গাটাতে ইলেকট্রন প্রেজেন্ট আছে, বাট ইলেকট্রন অ্যাজ আ ক্লাউড বা ওয়েভ হিসেবে প্রেজেন্ট আছে, এন্ড সেটা ডেনসিটি কম। ওগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আছে। এখানে আমরা এস অরবিটালটাকে মেনলি মিন করলাম, ডিফারেন্ট ডিফারেন্ট শেপে এই জিনিসটা আছে। আগের ক্লাসে আই গেস দেখিয়েছিলাম, দেখাচ্ছি দ্বারা দেখছি। আচ্ছা এখানে একবার জাস্ট একটু অনলাইনে যারা আছে বলো চ্যাপ্টার শেষ হচ্ছে, কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? অদ্বিজা, সমানজিতা, শর্মিষ্ঠা চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে, আমরা এরপরে একটু অর্গানিকটাতে হালকা শিফট করব, অর্গানিক পার্টটাতে। ঠিক আছে, কমপ্লিটলি ওকে, বেশ। একটা 2 মিনিটের ব্রেক নাও ততক্ষণ পর্যন্ত।